আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকের গল্প মনীষা দত্তের লেখা মায়া রাতের প্রহেলিকা। আপনাদের সাথে রয়েছি আমি রিতম, আমি মঞ্জুরি। সিজন 3, এপিসোড 4। পরিকল্পনা মাফিক ধ্রুব কিছুক্ষণ আগেই যুব সংঘের মাঠে এসে পৌঁছেছে। সুবিশাল শুনশান সুসজ্জিত মাঠটাকে দেখে বোঝার উপায় নেই যে এর ভিতরে ঠিক কোন ভয়ানক খেলা চলছে। ফোনের এ প্রান্ত থেকে ময়ূখের সাথে ব্লুটুথের মাধ্যমে সংযুক্ত ছিল ধ্রুব। এখানে আসার আগে পর্যন্ত ও এক নাগারে কথা বলে বা বলা ভালো আলোচনা করে চলেছিল, তবে এখন কথাবার্তা বন্ধ রেখে ও সোজা হাঁটা লাগায় মাঠের আরও ভিতরের দিকে। গাড়ির কাছে এনে অমলেন্দুকে মাটি থেকে ঘাড় মোটকে টেনে তোলে আততায়ী। ও ঠিকমতো দাঁড়াতে পারছে না। ঘষা খেতে খেতে ছাল চামড়া এতটাই উঠে গেছে হাত পায়ের যে ওর দাঁড়ানোটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। দ্রুত হাতের ডিকি খুলে অমলেন্দুকে প্রায় ধাক্কা দিয়ে আবর্জনা ব্যাগের মতো ভিতরে ছুঁড়ে ফেলে আততায়ী ব্যক্তি। তারপর নোংরা ঝাড়ার মতো হাত ঝেড়ে ডিকি বন্ধ করে যখনই গাড়িতে উঠতে যাবে তখনই ওর ষষ্ঠেন্দ্রিয় জানান দেয় আলো জড়ানো শৌখিন কৃত্রিম গাছটির আড়ালে লুকিয়ে থাকা অপরিচিত কোনো এক ব্যক্তির অস্তিত্বের ব্যাপারে। ধূর্ত আততায়ীর চোখ দুটো রাগে ধিক ধিক করে চলে ওঠে। ডিকির দিকে তাকিয়ে দাঁত কিরমিরিয়ে অশ্রাব্য ভাষায় কিছু বলে নিয়েই আগেও পিছু না ভেবে আগে ভাগে বেআইনি মারণ যন্ত্রটা বের করে গাছের আড়াল বরাবর গুলি চালিয়ে দেয়। অন্যদিকে ধার করা সার্ভিস রিভলভারের সুরক্ষিত স্থানটা আলতো হাতে চেপে ধরে এক মনে হাঁটতে হাঁটতে ধ্রুব যখন প্রায় নিজের গন্তব্যের কাছাকাছি এসে দাঁড়ায়, ঠিক তখনই মাঠের অন্য প্রান্ত থেকে আততায়ীর চালানো বুলেটের কান ফাটা শব্দটা প্রতিধ্বনিত হয়ে ওর কানে এসে ধাক্কা দিয়ে যায়। ধ্রুব চমকে ওঠে। ও ভাবে এই বন্দুকবাজের খেলা তো ওর মনোগত নাট্যরূপে ছিল না, তবে এ কি খুনির কাজ নাকি ওর বদলে অন্য কেউ? হালকা ঠান্ডাতেও কপালে উত্তেজনার তরল বিন্দু জমে ধ্রুব, তাই ও আর দাঁড়িয়ে থাকে না। পাল্টা গতিবেগে এক ছুটে শব্দের উৎসস্থলে গিয়ে পৌঁছয়। ওদিকে আততায়ীর গাড়ি তখন গতি নিয়ে চাকা ঘোরাতে শুরু করে দিয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ধ্রুব দেখে ও মাঠের সীমানায় পা রাখতে না রাখতেই ওর চোখের সামনে দিয়ে একটি ম্যাজেন্টা রঙের সিডান প্রচণ্ড গতিতে ধুলো উড়িয়ে অনুষ্ঠান কেন্দ্রের ধার ঘেঁষে বেরিয়ে যাচ্ছে। হঠাৎ এই দৃশ্য দেখে হতচকিত ধ্রুব প্রথমেই মাথায় হাত দিয়ে ধপ করে মাটিতে বসে পড়ে। যেহেতু ফোনের সংযোগও বিচ্ছিন্ন করেনি, তাই ওর আশাহত কণ্ঠস্বর শুনে ময়ূখ আগ বাড়িয়ে প্রশ্ন করে, আমি বাঁচাতে পারলাম না। আমি গাড়িটা আমার চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল ময়ূখ, আমি ধরতে পারলাম না। কোন গাড়ি? কেমন দেখতে? আচ্ছা, ওই লাল সেডানটা, তুই কি স্পটে ওটাকে দেখেছিস? ও গড, গাড়িটাকে চেজ না করে আমি বসে আছি কেন? এই ময়ূখ, আমি এখন গাড়িটার পেছনে যাচ্ছি। ওকে, গাড়ির নাম্বার দেখতে পেলি তোকে জানিয়ে দেবো। তুই সব চেকপোস্টে, টোল প্লাজায়, সব জায়গায় হাই অ্যালার্ট দিয়ে রাখ। যা তাড়াতাড়ি কর। ওকে ধ্রুব, তাই হবে। তুই সাবধানে যাস প্লিজ। আর চেকপোস্টে এমনিতেই নাকা চেকিং চলছে। যদি লাল রঙের কোনো সিগন্যাল দেখতে পাই তবে অবশ্যই আটকে দেবো। গাড়ির নম্বর না পেলেও তোর কোনো চাপ নেই। তুই শুধু কেয়ারফুল থাকিস ভাই, তাহলেই হবে। এতগুলো কথা বলার পর ময়ূখ লৌকিকতার খাতিরে আরও কিছু বলতে গেলে তার কোনো প্রত্যুত্তর ভেসে আসে না। ও বোঝে যে ধ্রুব হয়তো বেরিয়ে পড়েছে। সমস্যা না হওয়া পর্যন্ত আর কোনো টু শব্দটিও করবে না। অন্যদিকে ডিপ ম্যাজেন্টা সেডানে যান্ত্রিক গোলযোগ হওয়ার কারণে মাঝ রাস্তায় হঠাৎই তা দাঁড়িয়ে পড়েছিল। যদিও পরে আবার চলতে শুরু করে, কিন্তু এই সময়টুকুর জন্য গাড়ির মালিক প্রায় কয়েক মিনিট পিছিয়ে যাওয়ায় ধ্রুব অনায়াসেই ওই গাড়ির নিকটে চলে আসে বাইকে সওয়ার হয়ে। লুকিং গ্লাস মারফত আততায়ী বুঝতে পারে এসআই ধ্রুবনীল ওর পিছনে চিতা বাঘের গতিবেগে দৌড়চ্ছে। তা সত্ত্বেও ও গাড়ির গতি বাড়ায় না। উপরন্তু তীর্যক হাসি হাসে ঠান্ডা মাথায় স্পিডোমিটারের কাঁটা স্বাভাবিক রেখে মিউজিক প্লেয়ারে একখানা সুরেলা গান চালিয়ে নিজ ছন্দে এগোতে থাকে। বিষয়টা চোখের পলকে ঘটে যায় বলে আততায়ীর চতুরতা ধ্রুব তক্ষুনি আঁচ করতে পারে না। তবে ও পিছু ধাওয়া করাও ছাড়ে না। পিচ ঢালা বড় রাস্তায় ল্যাম্পপোস্টের জোরালো আলোগুলো নিচ দিয়ে
পিছন পিছন ধরাধরি খেলার মতো করে ছুটে চলেছে দুটি যান, ম্যাজেন্টা সিডান আর কালো রয়্যাল এনফিল্ড। রাতের সমস্ত সূক্ষ্মাতি সূক্ষ্ম শব্দকে ছাপিয়ে শুধু শোনা যাচ্ছে এই দুটি যানবাহনের কান কাঁপানো শব্দ। বাইকের জোরালো আলোতেও গাড়ির নাম্বার প্লেটের সবকটা সংখ্যা কোনো এক অজ্ঞাত কারণবশত কিছুতেই স্পষ্ট বোঝা যায় না। তাও ধ্রুব চেষ্টা করে। মনঃসংযোগ যখন শীর্ষে, প্রায় ঠিক তখনই ফোনের ওপ্রান্ত থেকে ময়ূখের দ্রুত লয় কণ্ঠস্বর ভেসে আসে। ধ্রুব, ধ্রুব তুই এখন কোথায় আছিস? হ্যালো হ্যালো ধ্রুব, হ্যালো শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো, আরে ধ্রুব শুনতে পাচ্ছিস? হ্যালো। কি হয়েছে, চেল্লাচ্ছিস কেন? ধ্রুব তুই ওই গাড়ি বাড়ি ছাড়, ওখানে ফালতু সময় নষ্ট করছিস। তার চেয়ে যেখানে বলছিস সেখানে চলে আয়। মানে কেন, আর কোথায় যাবো? বর্ডার চেকপোস্টে চলে আয়। তোর কারেন্ট লোকেশন এটার থেকে বেশি দূরে নয়। What the bullshit are you saying? গাড়িটা আমার চোখের সামনে আর তুই আমাকে বলছিস চেকপোস্টে আসতে। ইভেন এখন আমি তোকে এইটার নম্বরে বলতে পারিনি। কাজের সময় গাঁজা টেনে বাতিল আদিস না ময়ূক। কাজ তুই একা করছিস না ধ্রুব, আমি আর আমাদের গোটা টিম করছে। আচ্ছা আমাকে একটা কথা বলতো, যে গাড়িটার পেছনে ভাগছিস তার রং কি? ডিপ ম্যাজেন্টা। কিন্তু কেন? বাহ অপূর্ব, তোর মনে আছে মৃন্ময় চিন্ময় থেকে শুরু করে জেরি অবধি গাড়িটার রং কি বলেছিল? লাল বলেছিল। অতএব খনি লাল গাড়িতে শিকার চলে, আর তুই সেই সব ভুলে ডিপ ম্যাজেন্টার পেছনে ছুটছিস। এতটা বোকা হয়ে গেছিস তুই ধ্রুব। তুই কি বলতে চাইছিস ময়ূক, পরিষ্কার করে বল। নীলাদ্রির ভাইপো চয়ন রেড হ্যান্ডে ধরা পড়েছে। বর্ডার চেকপোস্টের আগে অস্থায়ীভাবে একটা এক্সট্রা চেকিং চলছিল সেই সময়। ও লাল রঙের সিরানে করে কালো কোট পরে পালাচ্ছিল। ইভেন ওর গাড়ির টিকিট ঢাকনায় রক্ত লেগে, তবে টিকিট খোলা যাচ্ছে না। কিন্তু চেকপোস্টের অফিসাররা চেষ্টায় ত্রুটি রাখেনি আর চয়ন করে জেরা করা হচ্ছে এই বিষয়ে। তবে তুই এক্ষুনি চলে আয় ধ্রুব, লেট করিস না। হয়তো এইখানে খেলা শেষ হলো, জানি না টিকির ভেতর কি আছে, কিন্তু তবুও। কথা শুনতে শুনতে এতক্ষণ গাড়ি চালালেও এইবার ধ্রুবর মনোযোগ ব্যাহত হয়। ও হুট করে গাড়ি থামিয়ে দাঁড়িয়ে পড়ে। ইম্পসিবল, এটা হতেই পারে না। আমার ক্যালকুলেশন ভুল হয় কিভাবে? আজ 13 তারিখ, হিসেব মতো আজকে এই মাঠ থেকে কিডন্যাপিং কেস ঘটার কথা। আমি শিওর খুনি গাড়ি বদলে ডিপ ম্যাজেন্টা সিডানে করে 8 নম্বর ভিকটিমকে তুলে নিয়ে যাচ্ছে। তুই কিভাবে শিওর হচ্ছিস সে ব্যাপারে? আচ্ছা তুই কি নিজের চোখে ভিকটিমকে গাড়িতে তুলে নিয়ে খুনিকে পালাতে দেখেছিস? না, সেটা দেখিনি, কিন্তু যখন আমি মাঠের সীমানায় পৌঁছই তখন দেখি গাড়িটা ওখান দিয়ে ক্রস করছে। স্পিড এতটাই বেশি ছিল যে নিমেষে আমার চোখের সামনে দিয়ে চলে যায়। বাহ, তার মানে না দেখেই তুই গাড়িটার পেছনে দৌড়েছিস। উফ ধ্রুব, তুই এতটা মাথা মোটা কি করে হচ্ছিস? তাছাড়া তুই মাঠের মাঝখান ছেড়ে হঠাৎ ওদিকেই বা গেলি কেন? গুলির আওয়াজ শুনে। মানে ওখানে কেউ গুলি চালিয়েছিল কাউকে? কি বলছিস? সেরকম মনে হওয়াতে ওদিকে যাই, বাট গিয়ে ডাউটফুল কিছু চোখে পড়েনি। অবশ্য গাড়িটা নিয়ে বিজি হয়ে যাওয়ায় আমি একটু তাড়াহুড়োতেও ছিলাম, খুব একটা খেয়াল করিনি। বুঝেছি, যদি কেউ সত্যি গুলি চালাতো তাহলে তুই সেটা অবশ্যই দেখতে পেতিস। আই থিঙ্ক ওখানে বা কাছে পিঠে কেউ বাজি পটকা ফাটিয়েছিল। ফাঁকা মাঠ বলে সামান্য শব্দ গুলির শব্দের মতো শুনিয়েছে। না ময়ূক, গুলির আওয়াজ আমি ভালো করে চিনি। ওই ডিপ ম্যাজেন্টাতে কিডন্যাপিং যদি নাও হয়ে থাকে তবুও বলবো অন্য কোনো কারণে হলেও গুলি তো চলেছেই। আমি এক কাজ করি, আগে আরেকবার ওই মাঠে যাই, ভালো করে তল্লাশি চালিয়ে দেখি গুলির কোনো প্রমাণ পাই কিনা। তারপর বর্ডারের দিকে যাচ্ছি, তুই ততক্ষণ চেকপোস্ট সামলা। ওকে, আয় তাহলে। আর ডিপ ম্যাজেন্টাটা? ওটাকে ছেড়ে দিয়েছি, একটু আগেও নজরে ছিল, এখন আর নেই। ছোট হতে হতে এইমাত্র মিলিয়ে গেল। ওকে, ভালো হয়েছে আপদ গেছে। তুই কাজটা মিটিয়ে আর্জেন্ট চলে আসিস কিন্তু। হ্যাঁ আমি আসছি, তুই ফোন রাখ। ময়ূখের সঙ্গে কথা শেষ করে বাইকের হ্যান্ডেলে চাপ দিয়ে গাড়িটা অভ্যস্ত কায়দায় আনমনেই ঘোরায় ধ্রুব। বিশেষ গুরুত্ব দেয় না গাড়িটা ঘোরানোর প্রতি, কারণ ওর সম্পূর্ণ দৃষ্টি এখনো আটকিয়ে রয়েছে রাস্তার সেই বাঁকের দিকে, যেখান দিয়ে কিছুক্ষণ আগেই ধোঁয়ার কুণ্ডলি বাতাসে মিশিয়ে ডিপ ম্যাজেন্টা রঙের সিডানটা মিলিয়ে গেছে সুদূরে। পৃথিবীর সমস্ত আশ্চর্যকে এক জায়গায় একত্রিত করলে মানুষের বিস্ময়কর দৃষ্টি যেভাবে উপচে পড়বে, ঠিক তেমনভাবেই ধ্রুব সমেত ওর গোটা টিমের চাহনি এখন ওই রক্তমাখা বস্তাটার দিকেই নিবদ্ধ। চয়নের গাড়ির ডিকি থেকে চটের বস্তাটা চ্যাংদোলা করে নামানোর পর একটা বিশ্রী আঁশটে গন্ধেতে যেন পারিপার্শ্বিক বাতাস ভারী হয়ে আছে। উপস্থিত সকলে গন্ধ এড়াতে মুখে রুমাল চাপা দিয়েছে। প্রত্যেকে প্রায় ধরেই নিয়েছে যে বস্তার মুখ খুললেই ভয়ঙ্কর হত্যালীলার মুখ বন্ধ হয়ে যাবে। কিন্তু সৃষ্টিকর্তা যেহেতু সবসময় মানুষের ভাবনার চেয়ে কয়েক কদম এগিয়ে থাকেন, সেহেতু বস্তা খুলে প্রত্যাশিত কিছু পাওয়ার বদলে পাওয়া যায় 3টে নেংড়ি কুকুরের কাটা মুন্ডু আর ধর সহ গোটা রক্তাক্ত শরীর। এতক্ষণ ধরে চাতক পাখির মতো হা পিত্তেশ করে বসে থাকার পর এহেন বিষয় বহির্ভূত দৃশ্য দেখে অনেকেরই চোখ কপালে ওঠে।
রানা নিজের বিস্ময় চাপতে না পেরে প্রকাশ করে ফেলে। এসবের বাড়ি কি? রানার প্রশ্নের কোনো রকম সদর্থক উত্তর কেউই দেয় না। আসলে সবারই সমান অবস্থা। ময়ূখ বিস্ফারিত চোখে তাকিয়ে রয়েছে আতখোলা বস্তার দিকে। আর ধ্রুব এখনো এটাই বুঝে পাচ্ছে না, ও যা দেখছে তা কি ভুল, নাকি ও ভুলভাল দেখার জন্য এখানে এসেছে। কয়েক মুহূর্ত সব শান্ত থাকার পর ময়ূখ হঠাৎই উচ্চস্বরে চেঁচিয়ে ওঠে। পাশেই দাঁড়িয়ে টলতে থাকা নেশাগ্রস্ত চয়নকে কষিয়ে একটা থাপ্পড় মারে। অসম্ভব, এটা হতে পারে না, কোনোভাবেই হতে পারে না। তোর বস্তায় মানুষের ডেড বডির জায়গায় কুকুরের বডি কি করছে? কোথায় লোপাট করেছিস 8 নম্বর ভিকটিমকে? বল বল, কোথায় লুকিয়েছিস? বল বল, শালা কোথায় লুকিয়েছিস জানোয়ারের বাচ্চা? এই মুখ খুলবি তুই? মুখ খুলবি কি? বল, খুলবি কি মুখ? আমি জানি না, আমি জানি না, আমি জানি না। ওখানে সত্যি কুকুরের বডি ছিল, কোনো মানুষ ছিল না, ছিল না, কোনো মানুষ ছিল না। মিথ্যে মিথ্যে মিথ্যে, ব্লাডি রাস্কেল! তুই কি ভেবেছিস নেশাখোরের মতো অ্যাক্টিং করতে করতে আমায় গাল গল্প শোনাবি আর আমি বিশ্বাস করে নেব? শোন, তুই আর তোর চিরকুমার কাকা মিলে যে এতগুলো মানুষের বলি চড়িয়েছিস সেটা জানতে আর কারুর বাকি নেই। ভালোই ভালোই সত্যিটা বল, নয়তো কাস্টাডিতে নিয়ে গিয়ে তোর চামড়া খুলে এমন নুন ছেটাবো না যে জ্বলে পুড়ে মরে যাবি, শালা সাইকো! রাগত ময়ূখকে থামাতে রানাসহ অন্যান্যরা ছুটে এলেও ধ্রুব ঠায় এক জায়গায় দাঁড়িয়ে থাকে। ওর চোখের দৃষ্টি যেমন নিষ্পৃহ তেমনি ঠান্ডা। হয়তো মনে মনে কোনো হিসেব মেলানোর চেষ্টা করছিল। আর ঠিক তখনই ওর থেকে খানিকটা তফাতে এসে দাঁড়ায় একটি মারুতি গাড়ি। গাড়ির যাত্রীরা তাড়াহুড়োতে ছিল। ওরা ধ্রুবকে সাধারণ পোশাকে দেখে সাধারণ মানুষ ভেবেই একটা প্রশ্ন ছুঁড়ে দেয়। দাদা, একটু শুনবেন? মনুষ্য কণ্ঠস্বর শুনে ধ্রুবর ধ্যান ভাঙায় ও স্বভাবতই চোখ সরু করে ঘুরে তাকায়, তবে মুখে কোনো কথা বলে না। তাই গাড়িতে থাকা অল্প বয়সী পুরুষটাই আগ বাড়িয়ে জিজ্ঞেস করে, এখানে কি কোনো গোলমাল হয়েছে? আসলে চেকপোস্টের এত আগে রাস্তা আটকে দিয়েছে ওনারা। এদিকে আমার ওয়াইফ প্রেগনেন্ট, চেক আপে যাচ্ছিলাম। যদি আপনি আমার হয়ে একটু রিকোয়েস্ট করেন ওনাদের, কারণ আমি ওকে ছেড়ে নামতে পারবো না, ও খুবই অসুস্থ। ধ্রুব সম্পূর্ণটুকু শোনার পর সন্দেহের চোখে গাড়িতে উঁকি ঝুঁকি দেয়, তবে সন্দেহজনক কিছু পায় না। স্বামীর কাঁধে ঘাড় এলিয়ে শুয়ে থাকা মেয়েটি সত্যি অসুস্থ। অল্প বয়সী দম্পতিটিকে তাই ওর সাধারণ মানুষই মনে হয়। ফলত ওর বিবেক জাগ্রত হলে ও ওদেরকে দূর থেকেই আশ্বাসবাণী শোনায়। কর্মরত এক অফিসারকে বলে কয়ে অসুস্থ দম্পতির গাড়ি ছেড়ে দেওয়া হয়। ময়ূখ তখনও চয়নকে মারছে। যারা ঠেকাতে এসেছিল এবার তারাও ওর উপর চড়াও হয়েছে। ধ্রুব অবশ্য অনেকক্ষণ আগেই সেদিক থেকে মনোযোগ সরিয়ে নিয়ে মারুতিটিকে যাওয়ার রাস্তা করে দিচ্ছিল। ব্যারিকেড উঠে গিয়ে গাড়িটি ছাড়া পেতেই তা ধীর গতিতে এগোতে থাকে। যেহেতু ধ্রুব তখনও আনমনে মারুতি চলে যাওয়ার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল, তাই হঠাৎই ওর চোখের সামনে অনাকাঙ্ক্ষিতভাবে এক ম্যাজিক ঘটে যায়, যা দেখে ধ্রুবর মাথার নিষ্ক্রিয় কলাকোষগুলো মুহূর্তে সক্রিয় হয়ে ওঠে। এ কি দেখছে ও? ছোট মারুতিটা যখন ব্যারিকেডের এপারে হলদে আলোর নিচে দাঁড়িয়েছিল তখন ওটার রং আধ হাত দূরে দাঁড়িয়ে এক পলকে লাল দেখিয়েছিল, অথচ ওপারে গিয়ে সাদা আলোগুলোর সংস্পর্শে এসে নিমেষে সে গাড়ির রং বদলে গেল ডিপ ম্যাজেন্টাতে। এটা চোখের ভুল নাকি রং ও আলোর ধাঁধা সম্বন্ধীয় সাধারণ বিজ্ঞান? এবার ধ্রুবর কাছে সবটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। চিন্ময়, জেরি এবং অন্যান্যদের থেকে ও ওই সিডান গাড়ির রঙের উল্লেখ যতবার পেয়েছিল ততবারই হলুদ আলোর প্রসঙ্গ এসেছিল। এই সূক্ষ্ম অথচ গুরুত্বপূর্ণ বিষয়টাকে কিভাবে এতদিন ধরে আমল না দিয়ে ও থাকলো? নিজের প্রতি তীব্র ভর্ৎসনায় আর ময়ূখের উপর রাগে ওর মাথাটা দপদপ করে জ্বলে ওঠে। হঠাৎই ও দ্রুত গতিতে এগিয়ে গিয়ে ময়ূখের গালে সপাটে একটা চড় মারে। চড়ের শব্দে এবং ধ্রুবর অস্বাভাবিক আচরণে ময়ূখ, রানা সহ বাকি কর্মকর্তারাও অবাক হয়ে যায়। ময়ূখ আর ধ্রুব যে হাফ প্যান্টের বন্ধু তা জানতে কারোরই বাকি নেই। একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বের সম্পর্ক। সেই ধ্রুবর হাতে আচমকা চড় খেয়ে ময়ূখের চোখ ছলছল করে ওঠে। ও বন্ধুকে বড় ভালোবাসে, তবে ওকে কিছু বলার সুযোগ দেয় না ধ্রুব। উল্টে ওকে জিপের দরজায় ঠেসে ধরে। চোখের মনিতে আগুন জ্বলছে।
ভাই মানিস না তুই আমাকে? হ্যাঁ ভাই মানিস তো? তাহলে তুই আমাকে কেন মিসলিড করলি বল? কোন সাহসে? তোকে আমি বিশ্বাস করেছিলাম, ভরসা করেছিলাম, তাই তো কালপ্রিটকে হাতের মুঠোয় পেয়েও ছেড়ে দিলাম। এত দূর ছুটে এলাম শুধুমাত্র তোর ইন্টেলিজেন্সির উপর ট্রাস্ট করে, আর এখানে এসে তুই এই লীলা দেখালি। হ্যাঁ এই লীলা দেখালি। আমার গলা ছাড় প্লিজ, গলাটা ছাড়। শান্ত হ, শান্ত হ ভাই প্লিজ। শান্ত হ ভাই। কি হয়েছে? কি করেছে আমি? শোনা, এতদিনের বন্ধুত্ব তুই 5 আঙুলের দাগ বসিয়ে দিলি। কি করেছে আমি বল? আবেগটা টের পেয়ে ধ্রুবকে নিমেষে ছেড়ে দেয়। তেজের পারদটাও খানিকটা নিচে নেমে যায়। হঠকারিতায় প্রিয় বন্ধুর গায়ে হাত তোলাটাও ঠিক হয়নি, যেটা রাগ কমার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে ও বুঝতে পারে। জিপগাড়ির গায়ে ঘুষি মারতে মারতে হাহুতাশ করে ওঠে ধ্রুব। আমি কি করব? ভাইয়ের গায়ে হাত তুলো। নিজের গাফিলতি ঢাকতে চেয়েছে, বন্ধুকে বল করলি, বন্ধুকে বল। ধ্রুবদা, এই ধ্রুবদা কি হয়েছে প্লিজ বলো। এরকম পাগলের মতো করো না। তুমি মাটি তার গায়ে হাত তুলেছো, নিশ্চয়ই কোনো কারণ আছে। আমরা কেউ হাত তোলা নিয়ে তোমায় কিছু বলছি না, কারণ তুমি সবটা বলো। কি হয়েছে ধ্রুবদা, কি হয়েছে? কে বলেছে ছোকরা আমরা কেউ কিছু মনে করিনি? প্রফেশনালিজমে এমন ইমোশনের কোনো জায়গা নেই। ধ্রুব আর রানার কথা শুনে কোনো এক কুচুটে এসআই আগুনে ঘি ঢেলে দেয়। একটা ধ্রুববাবু সাসপেন্ডেড, তার উপর অন্য একজন ডিউটি অফিসারকে সফাতে চোর। বাপরে, ও চোর কি শুধু তোমার বন্ধুর গালে পড়েছে? আমাদের সকলের গালে পড়েছে। ধ্রুববাবু জানেন নিশ্চয়ই কর্মরত অফিসারকে মারলে ঠিক কি সাজা হয়। বয়োজ্যেষ্ঠ এসআই এর মন্তব্যে বাকিরা ভেসে যেতে চাইলে কিরণ নামক আরেকজন অফিসার গর্জে ওঠে। কৌশল বাবু, আপনার মনে হয় না আপনি একটু বেশি নাক গলাচ্ছেন? হেমাঞ্চি ধ্রুব ওর বন্ধুকে চড় মেরেছে, কিন্তু কেন মেরেছে তার কারণ কি জানতে চেয়েছেন? তার চেয়েও বড় কথা, যাকে মারা হয়েছে তার কোনো সমস্যা নেই, এমনকি ধ্রুবরও ইনস্ট্যান্ট অনুশোচনা হচ্ছে। এগুলো কি চোখে দেখতে পান না? আমাকে ওদের পিছনে কাঠি না করে নিজের চরকায় তেল দিন। এমনিতেও এখানে আমরা সাইকোকে ধরতে এসেছি, কে কাকে কোন সময় চড় মারলো সেটা নিয়ে মাথা ঘামাতে আসিনি। সেই আপনাদের জেনারেশনটার কাছে না আছে নিয়ম কানুনের ওয়ালাই, আর না তো আইনের। সব জলে গুলে খেয়ে নিয়েছেন তো। ধ্রুব, তুই প্লিজ ওদের কথা ছাড়। আমাকে চড় মেরেছিস তাতে আমার কোনো কষ্ট নেই, আমি এটুকু জানি তুই কারণ ছাড়া কোনো কাজ করিস না। কি হয়েছে প্লিজ শান্ত হ, খুলে বল প্লিজ। কালপ্রিট চয়ন নয়, কালপ্রিট চয়ন নয় ময়ূর, কালপ্রিট চয়ন নয়। তুই ভুলছিলিস। তাহলে কালপ্রিট কে? আর ও দোষী না হলে এই কুকুরের হাড়গোড় বডি ওর বস্তাতে কি করছে? আমি সেটা জানি না, জানতে চাইবো না। তুই শুধু এটা জেনে রাখ, এতদিনের এত পরিশ্রম, এত খাটনি, সবটা আজ একটা ছোট্ট ভুলের জন্য হাতছাড়া হয়ে গেল। কালপ্রিট ওই ডিপ ম্যাজেন্টাতেই ছিল। হ্যাঁ, আমি ওই গাড়িতে কাউকে তুলতে দেখিনি, তবে না দেখলেও আমার সিক্স সেন্স ভুল ছিল না। তা কি করে হয়? আমরা তো প্রথম থেকেই জেনে এসেছি খুনির গাড়ির রং লাল। তাহলে ডিপ ম্যাজেন্টা? এখানেই তো আসল খেলাটা রয়েছে ময়ূক, রঙের খেলা। মানে একটা সিম্পল কালার কনফিউশন, বেসিক সায়েন্স। এক কালারের সঙ্গে অন্য কালার মিশালে যেমন রং বদলে যায়, তেমনই এক রকম রঙের আলোর নিচে যে কোনো রং তাদের আসল চেহারাটাই বদলে ফেলে। অ্যাজ অ্যান এক্সাম্পল, নীল রং হলুদ আলোতে সবুজ দেখায়, লাল আলোতে কালো। আর এরকমভাবে ওই ম্যাজেন্টা বা বাতি ভাষায় গোলাপিকে হলুদ আলোতে লাল দেখিয়েছে, আর সেটা অবশ্যই দূর থেকে। ব্রিলিয়েন্ট ধ্রুব, ব্রিলিয়েন্ট। এতটুকু শুনেই এসআই কিরণ বিস্ময়ে লাফিয়ে ওঠে। ঠিক যেখানে সকলের ভাবনা শেষ হয় সেখান থেকেই তোমার ভাবনা শুরু হয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, মাইন্ড ডিস্ট্রাকশনের জন্য তুমি যাকে হাতের মুঠোয় পেয়েও ছেড়ে দিলে তাকে এবার ধরবে কিভাবে? জানি না, আমি কিছু জানি না। কিরণ, আমি কিছু জানি না। আমি চোখের সামনে অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। আমি চোখের সামনে অন্ধকার ছাড়া কিচ্ছু দেখতে পাচ্ছি না।
আমাকে আমাকে ক্ষমা করিস ধ্রুব। না না, আমাকে ক্ষমা করিস না ধ্রুব, আমাকে একদম ক্ষমা করিস না। তুই আমাকে আরো কর চল, চল আমার কোনো যোগ্যতা নেই, কোনো যোগ্যতা নেই আমার পুলিশের চাকরি করার, কোনো যোগ্যতা নেই আমার। গড, তুই কেন ধ্রুবকে সাসপেন্ড করলে? কেন কেন কেন? ওর জায়গায় তো আমার মতো ডাম্বের থাকার দরকার ছিল। ওকে কেন সাসপেন্ড করলে? ময়ূর প্লিজ নিজেকে এভাবে বলিস না। দোষ যতটা তোর আছে ততটাই আমার আছে, আমারও আছে। আমিও তো বলতেই পারতাম যে না, দুই চয়নকে হ্যান্ডেল কর, আমি ম্যাজেন্টার দৌড়টা দেখে আসি, নিজের স্ট্যান্ড পয়েন্ট থেকে করতে পারতাম তো বলা, কিন্তু আমি তো তা করিনি। আসলে দোষী আমরা, দোষী নিয়ে প্লিজ প্লিজ এরকম করিস না। আবার নতুন করে শুরু করতে হবে। ইয়েস, এছাড়া আর কোনো উপায় নেই, নতুন করে শুরু করতে হবে। সেটা সম্ভব না ধ্রুব, তার চেয়ে চল আমরা ম্যাজেন্টাটাকে খুঁজে লাভ নেই, এতক্ষণ সে আমাদের হাতের নাগালের বাইরে চলে গেছে। ধ্রুব, আমি তোমাদের একটা কথা বলি, এভাবে হতাশ হয়ে পড়ো না। তোমরা সত্যি অনেক চেষ্টা করেছো, বাকিটা ওপরওয়ালার ওপর ছেড়ে দাও। মন দিয়ে ঈশ্বরের প্রার্থনা করো, উনি ছাড়া সঠিক পথ আর কেউ দেখাতে পারবেন না। আমি বলছি শোনো। এসআই কিরণ রক্ষিতের কথায় ধ্রুবর আধ্যাত্মিক সত্তার উন্মেষ ঘটে। সকলের থেকে লুকিয়ে মনে মনেও ভগবানের কাছে এক টুকরো প্রার্থনা জানানোর প্রস্তুতি নেয়। আসলে দেওয়ালে পিঠ ঠেকে গেলে সৃষ্টিকর্তাই যে ভরসা, তা এখন নাস্তিক ধ্রুব হাড়ে হাড়ে টের পাচ্ছে। ধ্রুব যখন সকলকে লুকিয়ে ভগবানের নাম জপতে ব্যস্ত, ঠিক তখনই রানার অস্থির কণ্ঠস্বর শুনে ওর সাধনা ভঙ্গ হয়। বিরক্তি নিয়ে জিজ্ঞেস করে, আবার কি হয়েছে? হ্যাঁ, তো ডাকাডাকি কিসের? আরে ধ্রুবদা, তোমাকে একজন খুঁজছে, শিগগিরই হসপিটাল চলো। কে খুঁজছে? কি কাজ তার আমার সাথে? আমি জানি না কে সেই লোক। হসপিটালে আমার এক নার্স বন্ধু আছে, ও জানালো যে কিছুক্ষণ আগে একটা লোক ভর্তি হয়েছে, তাও আবার হাতে গুলি খেয়ে। ওকে ডক্টর গুলি খাওয়ার কারণ জিজ্ঞাসা করায় ও বলে যে যুব সংঘের মাঠে ওর ওপর একজন আচমকাই গুলি চালিয়ে দেয়, আর ও তখন তোমাকে ওখানে দেখতে পেয়ে সাহায্যের জন্য অতি কষ্টে এগিয়ে আসছিল, কিন্তু ততক্ষণে তুমিও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ো। পরে কোনোভাবে লোকটা নিজেই হসপিটালে পৌঁছয়। বলছি যে ছেলেটা নাকি তোমাকে চেনে, ওই মাঠে ঘটনার ব্যাপারেও তোমাকে বহু কিছু জানানো আছে, যেটা ও তোমাকে ছাড়া আর কাউকে বলতে চায় না। সবটুকু মন দিয়ে শোনার পর ধ্রুব যেন উত্তেজনায় লাফিয়ে ওঠে। মাত্র কয়েক ঘন্টা আগেই যুবসংঘের মাঠে ও যে সুস্পষ্ট গমগমে আওয়াজটা শুনেছিল, সেটা তাহলে কোনোভাবেই শোনার ভুল ছিল না। ওখানে সত্যি সত্যি গুলি চলেছিল এবং কেউ একজন তাতে আহতও হয়েছে। ধ্রুব যতটা না অবাক হয় নিজের অনুমান বাস্তবে মিলে যাওয়াতে, তার চেয়েও বেশি অবাক হয় ওর সামান্য প্রার্থনাতে সঙ্গে সঙ্গে সৃষ্টিকর্তার সাড়া পেয়ে যাওয়ায়। যেখানে মহান মুনি ঋষিরা কঠোর তপস্যা করেও সহজে ঈশ্বরের সান্নিধ্য পায় না, সেখানে ধ্রুবর ভাগ্যে যেন এলাহি আয়োজন। আশাহত ধ্রুবর চোখ মুখ নিমেষে উজ্জ্বল হয়ে ওঠে পুনরায় পাওয়া আশার আলোর ছটায়। বাইকের চাবি বের করে ও রানা থেকে হাসপাতালের ঠিকানা জেনে নেয়। গাড়ি স্টার্ট করার আগে মাত্র একবার ময়ূককে উষ্ণ আলিঙ্গন করে বলে, ভাই, আফটার অল আমরা ভাই। রাগের চোটে তোর গালে তাল পাঠিয়ে ফেলেছি, প্লিজ এর জন্য ব্রো কোড ভেঙে দিস না ভাই। ইটস ওকে ভাই, তুই হসপিটাল যা। আই থিঙ্ক সব কিছু ক্লিয়ার হতে চলেছে। আর কিন্তু কারোর কথায় ডিসব্যালেন্স হয়ে যাস না ভাই, ইভেন আমার কথাতেও না। চল, শিওর। এলাম তাহলে। হ্যাঁ, কান ফাটানো ভটভট শব্দ করে ধোঁয়ার কুণ্ডলি ছেড়ে রাজকীয় কায়দায় গাড়ি নিয়ে নতুন যাত্রাপথের দিকে এগিয়ে যায় ধ্রুব। বর্তমানে ধ্রুবরা যে ঘরে বসে আছে সেটাকে ঘর কম পায়রার খুপড়ি বলা চলে বেশি। গুমোট ঘরে হাওয়া বাতাস চলাচলের এক বিন্দু ফাঁক ফোকরও নেই। তারই মধ্যে আবার নানান আসবাবপত্র ঠেসে ঠুসে সাজানো, যদিও সবই পুরনো আমলের। জরা জীর্ণ খাটে রংচটা মশারি টাঙিয়ে বিছানা পেতে রাখা। দীর্ঘদিন ধরে রোদে না দেওয়া লেপ তোষকের পোটলাটা থেকে নির্গত হওয়া একটা ভ্যাপসা স্যাঁতস্যাঁতে গন্ধ মাঝে মধ্যেই ধ্রুবদের নাকে এসে ঝাপটা মেরে যাচ্ছে। ঘরে আছে এক ফালি জানালা, সেটাও ছিটকি নিয়ে এঁটে বন্ধ করা। কে বলবে দিনের বেলায় বাইরে যেখানে রোদের ছড়াছড়ি, সেখানে
এই ঘরটার ভিতরে ধোঁয়া ধোঁয়া অন্ধকার। একটা আলো জ্বলছে বটে মাথার উপর, তবে সেটা নাম মাত্র। মানুষের অবাসযোগ্য এই ঘরের প্রতিটা কোণায় চোখ বুলিয়ে মুখ বিকৃত করে ময়ূখ। ধ্রুবর কানে কানে ফিসফিসিয়ে বলে, এই কি বুঝছিস? কি বুঝছিস মানে? বুঝবোটা কি আবার? এই ঘরটা দেখে তোর মনে কোনো প্রশ্ন যাচ্ছে না? না, যাচ্ছে না। তোর যাচ্ছে? অবশ্যই। কি শুনি? এটা কোনো সাইকোরি ঘর পাক্কা, তুই মিলিয়ে নিস। তা না হলে কোনো সুস্থ মানুষের পক্ষে এরকম বদ্ধ খাঁচায় টিকে যাওয়াটা অসম্ভব। হলে হবে, সেই তাকেও তুলে নিয়ে গিয়ে না হয় জেলে ভরবো, নয়তো পাগলাগারোতে পাঠাবো। বাট তুই এখন চুপচাপ বস, বুড়ো লোকটা হয়তো এক্ষুনি এসে পড়বে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বসছি। তবে এই বিটকেল গন্ধটা আমি আর নিতে পারছি না। এই আমি হাতে স্যানিটাইজার ঢাললাম, এবার এর গন্ধ শুকে জীবন ধারণ করবো। ময়ূখ হাতের তালুতে সুগন্ধি স্যানিটাইজার ঢেলে বেশ করে দুহাতেই রোগড়ে মেখে নেয়। ধ্রুবর কাণ্ড দেখে অস্ফুটে বিরক্তিসূচক শব্দ আউড়িয়ে মুখটা অন্য পাশে ঘুরিয়ে নেয়। কমোডে ফ্ল্যাশ করার শব্দ হলে ধ্রুব টান টান হয়ে বসে। মুখের অভিব্যক্তি আগের চেয়েও গম্ভীর। ময়ূখ তখনও আঙুলের ডগা নাকে ঠেকিয়ে ঘ্রাণ নিচ্ছে, ওর অন্য কোনো চিন্তা নেই। প্রায় ৭৫ বা তারও বেশি বয়সের এক বৃদ্ধ লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে ঘরে প্রবেশ করে। কোনো রকম আতিথেয়তা না দেখিয়েই সে নিজের মশারি খাটানো বিছানার ভিতর ঢুকে পা গুটিয়ে বসে। ধ্রুব চাইছিল এই লোকটির সঙ্গে যা দরকার আছে তা যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে নিজের কাজে ফিরে যেতে। তাই ও প্রশ্ন করতে উদ্যত হলে বৃদ্ধ নিজের অভিজ্ঞতা দ্বারা ধ্রুবর মুখে ফুটে ওঠা ভাষা পলকে পড়ে নেয়। হাতের ইশারায় ওকে থামিয়ে বলে ওঠে, তোমাদের সম্পর্কে আমার নাতনি আমাকে আগেই জানিয়েছে, তাই কষ্ট করে নিজেদের পরিচয় না দিলেও চলবে খোকারা। ময়ূখ ধ্রুবর থেকে সবটা জেনে নিলেও একটা জিনিস জানত না, বৃদ্ধের এহেন সম্পর্কের কথায় ও অবাক হয়। এমিলি আপনার নিজের নাতনি? হ্যাঁ, আমারই নাতনি। কেন, কোনো সন্দেহ? ময়ূখ, এইসব প্রশ্ন উত্তর পরে হবে, আগে আমরা যা জানতে এসেছি সেটার হদিশ পাই, বিকজ ওটা বেশি ইম্পর্টেন্ট। হার চিঠি গরিব বুড়োটার মোটা সোটা বড়লোক নাতনির কেসটা কি একবারের জন্য তোর ঘাপলা লাগছে না? হ্যাঁ, তুই কি বলতে চাইছিস আমি তা ভালো মতোই বুঝতে পারছি ময়ূখ, কিন্তু বিশ্বাস কর আমার এখন এইসব বয়স্ক অধিকার নিয়ে ভাবার সময় নেই। হ্যাঁ ঠিক আছে? তোমরা এটাই ভাবছো নিশ্চয়ই যে আমি এরকম ঘিনঝিমার বস্তি টাইপের ঘরে কেন থাকি? হ্যাঁ, কেন থাকেন? শখ, নিজের শখের জন্য। হ্যাঁ, কি এরকম একটা বদ্ধ ঘুপচি ঘরে থাকাও কারোর শখ হতে পারে? পারে, আমি পারছি না? তোমরা দেখছো না আমাকে? তা কি এমন শখ আপনার যেটা এই কুঠুরির বাইরে বেরোতে পারে না? এমনকি আপনি নিজেও এরকম পুরনো ময়লা জামা কাপড় পরে গরিব সেজে ঘুরে বেড়ান? কারণ আমি নকশাকার। আমার নাম ধনঞ্জয় সাহা। এই সভ্য ভাষায় ডিজাইনার বুঝলে খোকা? হ্যাঁ মানে বুঝে গেছি। তা ডিজাইনারের এই দশা কেন? মানে ঘরের তো এমন অবস্থা করে রেখেছেন যে কুকুর ঠেঙালেও হাঁকবে না। ময়ূখ, আরে ঠিক আছে, আমি জানি আমার ঘর অপরিষ্কার, বদ্ধ, ছোট, কিন্তু কি জানো, এই ঘরটাই আমার স্বর্গ। এখান থেকেই আমি নকশা আঁকার রসদ পাই। আর্টিস্টরা তো ভাবুক হয়, তাই তাদের আর্ট গোছানো হলেও তাদের ঘর অগোছালোই থাকে। ও বুঝলাম, কিন্তু আপনার নাতনি?
মিস এমিলি সাহা, উনি তো বেশ প্রসিদ্ধ ফ্যাশন ডিজাইনার। তা আপনি ওনার দাদু হয়ে এরম রোগগ্রস্তের মতো একা একা থাকেন কেন? উনি কি আপনাকে দেখেন না? ময়ূক, কেন সমানে বেস্টেস কথাগুলো বলে যাচ্ছিস? তোকে কতবার বলবো, আমরা এখানে স্রেফ অমলেন্দুর ব্যাপারে জানতে এসেছি, অন্য কোথায় কি হলো সেটা নিয়ে মাথা ঘামাতে নয়। আচ্ছা আপনি বলুন তো, এই অমলেন্দু মানে যাকে যুবক সংঘের মাঠ থেকে কিডন্যাপ করা হয়, তার সম্পর্কে আপনি আসলে ঠিক কি জানেন? কর্মফল, কর্মফল, বুঝলে খোকারা, কর্মফল, সবই কর্মের ফল। কর্মফল? কিসের কর্মফল? কেন তোমরা গীতায় পড়নি? ওখানে তো পরিষ্কার লেখা আছে, যেরকম কর্ম তুমি করবে সেরকমই ফল পাবে। তার মানে আপনি বলতে চাইছেন যে ভিকটিমরা সকলে কর্মফল ভোগ করেছে, অর্থাৎ ওদের মৃত্যু ওরা নিজেরাই রচনা করেছিল, তাই তো? একদম তাই। ওরা সবাই অতীতে যা কিছু ঘটিয়েছিল তার জন্য একদিন না একদিন যে ওরা শাস্তি পাবে তা আমি জানতাম। হয় ওদের বিচার ভগবান করবে, আর নয় তো সে কে? কার কথা বলছেন আপনি? আপনি চেনেন নাকি? চিনি, তাকে আমি চিনি। বহু পুরনো একটা মুখ, বহু পুরনো, একদম তরুণ বয়সের। আপনি 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 জানেন সে কে? কোথায় থাকে সেই ব্যক্তি? আপনার কি মনে হয় মানে খুনগুলো সেই করেছে? ও কোথায় থাকে তা তো জানি না, ও খুন করেছে কিনা সেটাও আমার কাছে পরিষ্কার নয়। তবে ও ফিরে এসেছে, ও ফিরে এসেছে প্রতিশোধ নিতে, নিজের ভাইয়ের মৃত্যুর বদলা নিতে ও ফিরে এসেছে। ঠিক আছে, আমি মানলাম সেই কোথায় আছে আপনি জানেন না, কিন্তু আপনি তার নাম তো জানেন। আর এই যে এইমাত্র কি যেন বললেন, ভাইয়ের মৃত্যুর বদলা, সেই বদলাই বা কেন? কি হয়েছিল তার ভাইয়ের সঙ্গে? হ্যাঁ, খোকারা, কাহিনীর সূত্রপাত হয় অনেক দিন আগে। যদি আমার অনুমান সত্যি হয় তাহলে 20-22 বছর আগে ঘটে যাওয়া সেই সব ঘটনাগুলোর প্রভাবই ওদের উপরে পড়েছে। ফলাফল এইসব মৃত্যু। এক মিনিট, আপনি বারবার একটা কথা বলছেন যে মৃতরা নাকি কর্মফল ভোগ করেছে এবং এটা হবারই ছিল। যখন জানতেন তারা সবাই মরবে, আর মানে মারবে আপনার ওই সো কল্ড সে, তখন আপনি পুলিশে ইনফর্ম না করে হাত গুটিয়ে বাড়িতে বসেছিলেন কেন? জানেন না কাউকে খুন করাটা যতটা না অপরাধ, তার চেয়েও বেশি অপরাধ যখন কেউ খুনের ব্যাপারে সব জেনেও চুপ করে থাকে? হ্যাঁ, জানেন না? দেখো কোকা, আমি আগেও বলেছি আবারও বলছি, এদের শাস্তি পাওয়া দরকার ছিল। আমার মন বলতো যে এরা একদিন শাস্তি পাবেই, কিন্তু কবে পাবে, কিভাবে পাবে, যার বুক ফেটেছে সেই কি হবে এদের শাস্তিদাতা, এ ব্যাপারে আমি 100% শিওর কখনোই ছিলাম না। তবে অমলেন্দুর নিখোঁজ হওয়ার সাথে আমার নাতনি এমিলির নাম জড়িয়ে যাওয়ায় আর ওই বিগত কিছু ঘটনার সম্পর্কে জেনে আমি বুঝতে পারি হয়তো সে ফিরে এসেছে, হয়তো সেই খুনগুলো করেছে। ময়ূখ নিজের মনোমতো উত্তর পায় না ঠিকই, তবুও ও লম্বা শ্বাস ফেলে চুপ করে যায়, কারণ এরপর কি প্রশ্ন করবে তা ওর মাথা এখনো সাজিয়ে উঠতে পারেনি। ধ্রুব নিজের 2 ভ্রু বাঁকিয়ে থুতনিতে হাত রাখে। আমার হাতে সময় খুব কম, আপনাকে আমি একটাই প্রশ্ন করতে চাই, ভেবে চিন্তে উত্তর দেবেন। বলো খোকা, বলো। দেশের আইন ব্যবস্থার কথা ভুলে নিজের হাতে আইন তুলে নেওয়াটা কি ঠিক? দোষ করলে শাস্তি পাওয়া অবধারিত, আর সেই শাস্তি দেওয়ার অধিকার কিন্তু আছে একমাত্র আইনের হাতে, সাধারণ মানুষের হাতে না। বিপদ বিপর্যয় যেমনই ঘটুক, ধৈর্য ধরে আইনের পথে চললে ভালো বই খারাপ কিছু তো হবে না।
তাই নাকি খোকা? তা যখন ছেলে দুটোর ওপর অন্যায় হচ্ছিল, দিনের পর দিন সমাজের উচ্চবিত্তদের হাতে হেনস্থার শিকার হতে হচ্ছিল, মানসিক শারীরিক অত্যাচারে কোণঠাসা হতে হচ্ছিল, তখন তোমাদের আইন কোথায় ছিল? অবশ্যই পুলিশ স্টেশনে, আদালত চত্বরে। পায়ে হেঁটে সেখানে গেলে আর এইসব কাণ্ড ঘটতো না। যে ব্যক্তি এরকম নৃশংসভাবে তড়পে মানুষদের খুন করতে পারে, তার সাপেক্ষে কোনো কিছুই শুনতে আমি ইচ্ছুক নই। ধ্রুব, তোর শোনার ইচ্ছে থাকলে শুনতে পারিস বসে। ভুল বললে খোকা, আইন সেখানে ছিল না। মানে কি বলতে চাইছেন? তাহলে আইন কোথায় ছিল? কোথায় ছিল? কোথায় ছিল? পাহাড় প্রমাণ, ঘুষের তলায় মানবতা, আইন কানুন সব চাপা পড়ে গিয়েছিল। নোটের খেলা, নোটের খেলা। ভনিতা না করে যা বলতে চান সোজাসুজি বলুন। আর এমন কি ঘটেছিল যার পরিণামে এইসব হলো? ঘটেছিল তো অনেক কিছুই। সেসব শুনবার সময় কি তোমাদের মতো আইনি লোকদের আছে? না থাকলে এখানে আসতাম? তোমরা এখানে এসেছ খুনির খোঁজে, গপ্প শুনতে নয়। তা আমি খুব ভালো জানি। তবু আমি বলবো, সব বলবো। যদি সেই খুনি হয়ে থাকে আর তাকে বাঁচাতে না পারি, তবে এটাও তো বোঝাতে পারবো যে কেউই এমনি মানুষ খুনের মতো জঘন্য অপরাধ করে না। দায়ে পড়ে, সমাজ বাস্তবতার দায়ে পড়ে এত কিছু ঘটাতে বাধ্য হয়। হ্যাঁ, আর বকবক না করে সেটাই শোনান দেখি, এতে তার ঠিকানা আমরা পাই কি না। রূপাঞ্জন আর নীলাঞ্জন, ওরা দুই ভাই। ডাক নামে রূপ আর নীল। ভুবনডাঙ্গা শহরে ওদের ঘর বাড়ি সব ছিল। শুধু ছিল না মাথার ওপর বাবা মায়ের বট গাছের মতো ছায়া। কেন ছিল না? কেন? রূপ যখন ক্লাস 9, নীল ক্লাস 6, তখনই ওদের বাবা মা মারা যায়। কি হবে, অসুখে বুকে নাকি? হ্যাঁ, অসুখই বটে। সামাজিক অসুখের প্রভাব। প্রকাশ্যে পিটিয়ে মারা হয়েছিল ওদের। ময়ূখের জল তেষ্টা পাওয়ায় ও নিজের বোতল খুলে জল খাচ্ছিল। বৃদ্ধর কথা শুনে সবটুকু জল বেকায়দায় গিলে নিতে গিয়েও বিষম খায়। ধ্রুব যদিও নির্বিকার, ও চোখ কান খাড়া করে বৃদ্ধর কথা শুনতে মগ্ন। ষাট খোকা, 60 একটু সাবধানে খাও। না, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। কিন্তু তোমার তো কাশি হচ্ছে খোকা, আগে কেসে নাও, ভালো করে কেসে নাও। ওসব কিছু না, আপনি এত ব্যস্ত হবেন না। ও ঠিকই আছে, বাকিটুকু বলুন। ওদের পিটিয়ে মারা হয়েছিল কেন? কারণ ওরা নিচু জাতির, অর্থাৎ দলিত সম্প্রদায়ের ছিল। উঁচু জাতির কেউই কখনো ওদের উন্নতি বাড়ন্ত মেনে নিতে পারছিল না। বিশেষ করে রূপ আর নীলের বাবা বিজয় রুইদাস যখন ভুবনডাঙ্গার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন, তখন বিরোধী দল থেকে শুরু করে ওদের নিজেদের দলেও একটা চাপা রাগ তৈরি হতে থাকে। সবার মনে তখন একটাই প্রশ্ন, বিজয় রুইদাসের মতো নিচু জাতের কালো কুৎসিত একটা লোককে কিভাবে গণ্যমান্য ব্যক্তি হিসেবে মেনে নেবে তারা? এটা যেন উঁচু জাতের কাছে একটা অসম্মানজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তার উপরে বিজয় ছেলেটা এতটাই সৎ আর কর্মঠ ছিল যে ওকে কেউ ওর জায়গা থেকে টলাতে পারত না, টাকা দিয়ে কিনতেও পারত না। ওর চরিত্রের এই দিকটা যেন নিন্দুকদের হিংসার আগুনে ঘি ঢেলে দেয়। তবে ঘটনা
তখনও বাকি ছিল। ব্রাহ্মণদের এক বকাটে ছেলে ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে একদিন একটা মেয়ের সাথে অতি অসভ্য আচরণ করছিল। সেই সময় বিজয়ও যাচ্ছিল ওই রাস্তা দিয়েই। ও অন্যায় মেয়েদের অসম্মান কোনোটাই সহ্য করতে পারত না, যার জন্য ওই দৃশ্য দেখে ওর রাগ চড়ে গেলে ওই ছেলেটার জাতপাত ভুলে জুতো খুলে ওকে বেধড়ক মারতে শুরু করে। ব্যাস ব্যাস, এইটাই ছিল বিজয়ের সবচেয়ে বড় ভুল। সমাজ একেবারে ক্ষেপে ওঠে। অন্যের প্রতিবাদ করলে সমাজ ক্ষেপে ওঠে, বুঝেছ? রাগে ফুঁসতে থাকে সকলে। নিচু জাত, একটা নিচু জাতের লোক ব্রাহ্মণের ছেলেকে জুতো দিয়ে পেটানোর সাহস পায়। এত দূর সাহস, বুঝেছ? বুঝেছ? তারপর সবাই এর বিহিত করতে উঠে পড়ে লাগে। যারা মারদাঙ্গা পছন্দ করতো না তারা উপায় হিসেবে বিজয়কে ছেলেটির বাবা মার পা ধরে ক্ষমা চেয়ে মিটমাট করে নিতে বলে। কিন্তু বিজয় অন্যায়ের সাথে আপোষ করার ছেলে ছিল না। ও বুক চিতিয়ে বলেছিল, ব্রাহ্মণদের আমি শ্রদ্ধা করি, কিন্তু ব্রাহ্মণের ধ্বজাধারী কোনো রাক্ষসকে নয়। আর যারা মেয়েদের ইজ্জত লোটে তারা ব্রাহ্মণ কেন মানুষের শ্রেণীতেও পড়ে না। আমি মরে যাব তবু কোনো জানোয়ারের কাছে ক্ষমা চাইব না। আজও কানে বাজে কথাগুলো। যাই হোক, এই এত বড় কথাটা তো কেউ হজম করতে পারে না খোকা। তোমাদের সমাজ পয়সার উপর দিন ভোরবেলা পার্টির টাকা পয়সা চুরির মিথ্যে দায়ে অভিযুক্ত করে বিজয়কে ওর বাড়ি থেকে ওরা তুলে নিয়ে যায় ওই শালবনের মাঠে। তারপর গোটা শহরের লোকের সামনে শুরু হয় বর্বরতার তামাশা। কিল, চর, লাঠি, ঘুষি, লাঠির আঘাত, রডের বাড়ি, কোনোটাই বাদ ছিল না। সভ্য সমাজ যতক্ষণে না বিজয় খাবি খেতে খেতে মরল ততক্ষণ পর্যন্ত গণপিটুনি চলল সভ্য সমাজ। ওর বউ বাঁচাতে এলে তাকেও এইভাবে মাটিতে ফেলে এলো পাচারি মারতে মারতে একেবারে মেরেই ফেলে সভ্য সমাজ। মারার সময় বউটার শরীরটা হাতে রাখতেও ভোলেনি সভ্য সমাজ। রূপ আর নীল তখন বেশ ছোট, ওরা দূরে দাঁড়িয়ে প্রচন্ড কাঁদছিল। নীল কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েছিল বারবার। রূপ ওই বিভৎসতার শুরু থেকে শেষ অবধি দেখেছিল। চোখের সামনে বাবা মাকে খুন হতে দেখার যন্ত্রণা যে কতটা দুর্বিষহ সেইটা রূপই জানত। ছেলেটা মাথার দুপাশ চেপে ধরে পাগলের মতো ছটফট করছিল ছাড়া পাওয়ার জন্য, কিন্তু পারেনি। দলের বাকি লোকেদের শক্তির কাছেও হেরে যাচ্ছিল। I have no words to say. মানুষই এতটা অমানুষ কি করে হয়? রূপাঞ্জন নিজের বাবা মার কাছে শেষ পর্যন্ত যেতে পেরেছিল? হ্যাঁ, পেরেছিল। যখন বিজয় আর মিঠুর শরীর থেকে আর কোনো স্পন্দন পাওয়া যায় না, তখনই রূপকে ঘাড়ে ধরে ওর বাবা মার মৃতদেহের ওপর ছুঁড়ে ফেলে দেওয়া হয়। কত রক্ত দেখে ছেলেটা হাতকে উঠেছিল। মাটাকে জড়িয়ে ধরে সে কি কান্না!
এমনকি প্রায় সন্ধে অবধি ওর বাবা মায়ের মৃতদেহের মাঝখানে পরম শান্তিতে শুয়েছিল। ধ্রুব, চুপ করে বস। আচ্ছা, এটা তো গেল ওর বাবা মায়ের কথা, কিন্তু আপনি বলেছিলেন ও ওর ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়, তাহলে সেটা কিভাবে? সেদিনের পর থেকে ওর পরিবারের যে কজন শুভাকাঙ্ক্ষী ছিল তার মধ্যে আমিও ছিলাম। আমরাই বুঝিয়ে সুঝিয়ে মূল স্রোতে ওকে ফেরাই। সময় লেগেছিল অনেক, তা প্রায় 2 বছর তো হবে। তবে ছেলেটার মনে ওই ঘটনা প্রবল দাগ কেটেছিল। বাবা মার ওই রক্তাক্ত মৃত্যু সামনে থেকে দেখার জন্য মাঝে মাঝে ওর মানসিক সমস্যা হতো। তবে ওর ভাইকে খুব ভালোবাসত। সব হারিয়ে ও ভাইয়ের মুখের দিকে তাকিয়েই স্বাভাবিকভাবে বাঁচতে চেয়েছিল, বা বাঁচার শক্তি পেত। বাবা মার হত্যাকারীদেরও শাস্তি দিতে পারেনি সব দিক দিয়ে দুর্বল হবার কারণে। তাই রূপ পড়াশোনা করে আইনের লোক হওয়ার জেদ ধরে, কারণ ও জানতো একমাত্র এই পথেই একদিন ওর বাবা মার খুনিদের শাস্তি দিতে পারবে। কিন্তু আবার ওর স্বপ্ন ভেঙে যায়, চুরমার হয়ে যায়। আবার ওর নতুন জীবনের ছন্দ কেটে যায় ওর প্রাণ প্রিয় ভাইয়ের নৃশংস পরিণতিতে। ধ্রুবর কৌতূহলী চোখ দুটোর আকার এবারে আরও বড় হয়, তবে তা বাইরে থেকে বোঝা অসম্ভব। ময়ূখ এখন শান্ত হয়ে বসেছে, যেন এইবার বৃদ্ধ যা কিছু বলবে তার একাংশ চোখের পলকে অতিক্রম করা যাবে না। গল্প বলতে বলতে বেলা যে বয়ে চলেছে সেদিকে বৃদ্ধের খেয়াল ছিল না। নাতনির ফোন পেয়ে দুপুরের খাবার ও খাবার পরবর্তী ওষুধ খাওয়ার বিষয়টা ওর স্মরণে আসতেই বৃদ্ধ যতটা সম্ভব তাড়াতাড়ি খাট থেকে নেমে পড়েন, যতটা এই বয়সে সম্ভব। বৃদ্ধের কাজে ময়ূখ বিরক্তির দীর্ঘশ্বাস ফেললেও ধ্রুব তা ফেলে না, কারণ ও ধৈর্য ধরতে জানে যে জটিলতর কেসটা সমাধানের জন্য এতগুলো দিন অক্লান্তভাবে পার করতে পারল, সেই তার জন্যই আরও কিছুক্ষণ অপচয় করতে ওর কোনো ক্ষোভ নেই, বরং এতে সবুরে মেওয়া ফলবে, এমনটাই ধ্রুবর বিশ্বাস। তোমাদের অপেক্ষা করানোর জন্য দুঃখিত। কথা বলতে বলতে প্রথমবারের মতো একই কায়দায় লাঠিতে ভর দিয়ে বৃদ্ধ ঘরে প্রবেশ করে। ধ্রুব আর চোখে ওকে দেখে নেয়। বৃদ্ধ খেতে যাওয়ার আগে পর্যন্ত গলা চাপা ফতুয়া মার্কা জামা পরেছিল, এখন সেটা ছেড়ে খদ্দরের জামা পরেছে। সঙ্গে একখানা পাতলা সোয়েটারও চাপিয়ে নিয়েছে গায়ে, গলাতেও মাফলার জড়ানো। ওর গায়ের সোয়েটারটা দেখে ধ্রুবর মনে পড়ে যায় এখন শীতকাল চলছে এবং ওরও আলো বাতাসীন ঘরে হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। বৃদ্ধ বিছানায় ভর দিয়ে বসে। আসলে কি বলো তো খোকারা, বয়স হয়েছে, ঘাটের দিকে এক পা তো করেই দিয়েছি, আর এক পাও যায়। তবুও নাতনিটা সে কথা শোনে না। ওর কড়া হুকুম, সময়ের খাওয়া সময়ে করতে হবে, 3 বেলা ওই তেতো ওষুধগুলো চেবাতেই হবে। আর নাচি বলেই সে কি বকুনি, আমি খাচ্ছি নাকি খাচ্ছি না সেটা যে কিভাবে জানতে পেরে যায় ভগবান জানে। লাঠিটা পাশে রেখে মনের সুখে সুখ দুঃখের ঝাঁপি খুলে বসেছিল বৃদ্ধ ধনঞ্জয়। একাকিত্বের জীবনে গল্প করার লোক না পেয়ে যাকে দেখে তাকেই আঁকড়ে ধরতে চায়। ধ্রুব এই আবেগগুলোর মর্মার্থ বোঝে, কারণ ওর স্বর্গত দাদুও এমন মানুষই ছিলেন।
তবে ময়ূখটা কিছুতেই শান্ত হয়ে বসতে চাইছে না। অজানাকে জানার এতই তীব্র ইচ্ছা জেগেছে ওর মনে যে পারলেও বৃদ্ধকে কড়া ভাষায় আক্রমণ করে, কিন্তু ধ্রুব সামনে থাকার কারণে সেটা ওর পক্ষে সম্ভব হচ্ছে না। বৃদ্ধ আর বেশি কথা বাড়ালে যে ময়ূখকে ঠেকানো যাবে না তা ঠাহর করতে পেরেই ধ্রুব গলা ঝেড়ে নেয়। সে ঠিক আছে, আমাদের অপেক্ষা করতে কোনো সমস্যা হয়নি। আপনার খাওয়া দাওয়া এবং ওষুধ নেওয়া ঠিক মতো হয়ে থাকলে আপনি কন্টিনিউ করতে পারেন। আসলে আমাদের একটু তাড়া আছে। হ্যাঁ, অনেকক্ষণ বসে আছি তোমরা ঠিকই। হ্যাঁ, অবশ্যই বলবো। এই খোকা হয়তো আর এই বুড়োকে আস্তই রাখলো না। হ্যাঁ, ময়ূখ কটমট চোখে তাকায় বৃদ্ধর দিকে। বৃদ্ধ তাতে আরো মজা পায়। কিরম করে দেখছি দেখো, আমার কি উড়ি বাউরি। ঠিক আছে, খেতে যাওয়ার আগে তোমাদের এইটুকু বলে গিয়েছিলাম যে রূপ নিজের বাবা মায়ের অপরাধীদের আইনি পথে শাস্তি দিতে চেয়ে নিজেকে আইনের লোক হিসেবে প্রতিষ্ঠা করার জন্য রাত দিন পরিশ্রম করে চলতো। এই নিরন্তর পরিশ্রমের জন্য ওকে শক্তি যোগাতো ওরই ভাই নীলের সৌম্য শান্ত মুখটা। ওই ছিল রূপের বেঁচে থাকার রসদ। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে সেও একদিন মাঠে মারা গেল। হ্যাঁ, কিভাবে? এর জন্য তো ভাই তোমাদের আরো কিছু সময় নষ্ট করে রূপকে ছেড়ে নীলের কাহিনী শুনতে হবে। বেশ, তো সেটাই বলুন আপনি। আমরা তো সেই সব শোনার জন্যই তীর্থের কাকের মতো বসে আছি। বলুন না, বলুন। জীবনের যে লক্ষ্যটা পূরণের জন্য রূপ নিজেকে ধীরে ধীরে গড়ে তুলছিল সেটা ইনভিজিবল, অর্থাৎ বাইরে থেকে বুঝে ফেলা অসম্ভব। কে ভিতরে ভিতরে কতটুকু পড়াশোনা করছে, কোন জীবিকার আশা মনের মধ্যে পুষে রেখেছে, তা কাউকে ধরে ধরে না বললে গুণাক্ষরেও কারোর টের পাওয়ার জো ছিল না। কিন্তু নীল, বৃদ্ধের চোখে চশমা ছিল। অনর্গল দুঃখজনক স্মৃতিচারণা করার পাশাপাশি দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে চশমার কাঁচটা ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। ফলে ওটা চোখ থেকে খুলে বিছানার চাদরের কোনায় ঘষে মুছে নেয়। পুনরায় চোখে চশমা তুলে বলে, বড্ড বোকা আর আপন ভোলা ছিল ছেলেটা। রূপের মতো পড়াশোনার বাধা ধরা ঝকে ও বন্দি থাকতে চায়নি। খোলা আকাশে স্বাধীনভাবে উড়তে চেয়েছিল, মানুষের মাঝে মিশে যেতে চেয়েছিল, সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াতে চেয়েছিল, আর চেয়েছিল। হ্যাঁ, কি আর কি চেয়েছিল? কবি হতে, লেখক হতে। কবি, লেখক মানে রাইটার? ও আচ্ছা, তার মানে এই জন্যই আমরা প্রতিটা লাশের শরীরে হায়ারোগ্লিফিক্সের ভাষায় কবিতার ছন্দে ব্লেডে কাটা চেরা দাগ দেখতে পেতাম, আর ভেবেছিলাম ওসব নীলাদ্রির কম্য। কিন্তু এখন তো দেখছি। বেশি এড়ে পাকা মোটা মারিস না, ঠিক আছে? এমনিতেই বুড়ো আবেগের বসে এটা সেটা বলে কনফিউশনে পড়ে গিয়েছিল, বাকিটুকু বলতে চাইছিল না। যাওয়া শুরু করে মাঝপথে এখানে এসেছে, সেই থেকে তুই আর ব্যাগড়া দিস না। কন্ট্রোল কন্ট্রোল। খোকারা, কিছু বলছো নাকি তোমরা? কথা বলছো? হ্যাঁ, না না, তেমন গুরুত্বপূর্ণ কিছু না, আপনি কন্টিনিউ করুন। কন্টিনিউ করি? কি জানি বাবা, কি বলো তোমরা? আমার তো মনে হইলো তোমরা কিছু বললে। কানে যদিও গম শুনি, তোমাদের কথাগুলো ঠিক শুনতে পাইনি ঠিকই। তবে এই খোকা হঠাৎই এমন মুখ চোখ লাল করে চোখ পাটকিয়ে উঠে দাঁড়িয়ে পড়লো। হ্যাঁ, অবাক তো হবই, তাই না? ও, এই ব্যাপার। ভাবার মতো তেমন কিছু না আসলে ধনঞ্জয়বাবু। আসলে ময়ূখের হালকা আমার সম্মত হয়েছে তো, তাই। হ্যাঁ, হয়েছে, তাই বুঝতে পারছেন তো। এই দেখুন, সকালবেলা ভালো করে পেট ক্লিয়ার হয়নি তো, তাই একটু মোচড় দিচ্ছে, আর মাঝে মাঝেই বেচারার শরীরটা গরম গরম হয়ে যাচ্ছে, তাই তো। হ্যাঁ, ও এখন বাড়িতে যেতে পারলে বাঁচে। কি রে, খুব চাপ লাগছে নাকি? না, হ্যাঁ ধ্রুব, না মানে তুই কী বলছিস?
হ্যাঁ এই না না আমি বলিনি, আমি কিচ্ছু বলিনি। ছোটবেলায় তুই কি করেছিলি এখনো মনে আছে? কাকিমার ভয় এন্তার ঠুসে স্কুলে এসে সে কি বমি কমে তো পেট ছাড়ে তো বমি করে। ভাবুন ছেলেটা বড্ড ভোগে জানেন। ওই তখন কি সব ওষুধপত্র খাওয়ার পর থেকে এইসব আমাশা শুরু হয়েছে ওর। বেচারা ছেলে বলুন তো। যাকে আপনার অত কথা চেনে কাজ নেই, যা বলছিলেন তা তাড়াতাড়ি বলে শেষ করুন, নইলে ওর যদি আবার ছোটবেলার ব্যায়াম শুরু হয় তখন কিন্তু এইখানে আপনার ঘর একেবারে বুঝতেই পারছেন। ও বাবা ছেড়েছে এটা দেখি গোদের ওপর বিস্ফোরা গো। না 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 না, বেশি কথা বাড়িয়ে লাভ নেই, আমি বাকিটুকু তাড়াতাড়ি বলে নি। সোনা হয়ে গেলেই বাড়ি চলে যাবে, এখানে আর দাঁড়াবে না। এই খোকার শরীরটা আমার ভালো ঠেকছে না কিন্তু। হ্যাঁ তাই তো বলছি, গাড়িটা চালাতে থাকুন। গাড়ি কোথায় যেন থেমেছিলুম বাবা? আরে ওই যে বললেন না নীল কবি হতে চেয়েছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক, নীল কবি হতে চেয়েছিল। নীল যে সমস্ত কবিতা গল্প লিখত সেখানে সাধারণ মানুষের উপরে হওয়া নির্যাতন, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সরব হওয়ার বার্তা লেখা থাকত। প্রতিটা শব্দের মাধ্যমে ও বোঝাতে চাইতো নিপীড়িত মানুষেরা চাইলে উঠে দাঁড়াতে পারে, নিজের অধিকার বুঝে নিতে পারে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে, যদি সঙ্গে থাকে একটু সাহস, একটু মনের জোর আর বিশ্বস্ত একতা। কারণ কথাতেই আছে ইউনিটি ইজ স্ট্রেংথ। তবে কি জানো তো খোকারা, নিজের সাফল্যের জন্য একা একা স্বপ্ন দেখতে অসুবিধে নেই, কিন্তু একটা গোটা জাতির উন্নতির জন্য স্বপ্নটা দল বেঁধে দেখতে হয়। সেইটা নীলের বেলায় হয়। ও একাই সকলের ভালোর জন্য ভাবতো, সকলকে উদ্বুদ্ধ করতে চাইতো, প্রাণ ঢেলে উপকার করত। কিন্তু যাদের জন্য তুমি এত ভাবছো, এত মন কাঁদছে, সেই তারা কখনোই প্রকৃত অর্থে ওদের সঙ্গ দেয়নি। এই সভ্য সমাজ ওকে ভালোবাসেনি, সমাজ কাউকে ভালোবাসে না। একই জাতির হওয়ায় নিজেদের স্বার্থে ওই জাতির বাকিরা ওকে সে ব্যবহার করে, ব্যবহার। কেউ ভালোবাসে না, শুধু ব্যবহার করে। ওর গল্প কবিতাগুলোর এক বর্ণ না পড়ে ওরা ওকে মিথ্যে বাহবা দিত। স্থাপক সব সঙ্গে পাশে থাকার নাটকীয় প্রতিশ্রুতি, সব সঞ্চয়। নীল এইসব ঘোর প্যাচ বুঝতো না। ও ছিল সাদা সরল মানুষ, লোকের মুখের কথা সামনের আচরণটা অন্ধের মতো বিশ্বাস করে নিত, ভিতরটা তো দেখতে পেত না। সরল ছিল তো, সরল। আর এইটাই একদিন ওর জীবনে চরম দুর্দশা ডেকে আনে। ঠিক কি হয়েছিল ওর সঙ্গে? আর ওর দাদা রূপ, সে কি ওকে জীবনের সত্যি মিথ্যের সঙ্গে একবারও পরিচয় করেনি? ভাইকে চোখ কান খোলা রাখতে শেখায়নি? হ্যাঁ, রূপ ওকে অনেক ভাবি বোঝাতো বাবা, অনেক কিছু বলতো। নিজের বাবা মার মৃত্যুর উদাহরণ দিতেও ছাড়তো নি। কিন্তু নীল কিছুতেই শুনবে না। ও নিজের জগতে, নিজের ধ্যানে মগ্ন থাকতো। মানুষকে ভালোবেসে কবিতার ভাষায় মনের ভাব শুনিয়ে সমাজ পাল্টাতে বেরিয়ে পড়েছিল। মানুষকে ভালোবেসে একমাত্র ভাই শেষ অবলম্বন, যাতে অতিরিক্ত শাসনের চোটে রূপকে ছেড়ে চলে না যায়, তাই রূপও শেষে হাল ছেড়ে দিল। ও তখন সকাল বিকেল ভগবানের কাছে ভাইয়ের জন্য প্রার্থনা করা ছাড়া আর কিছু অবশিষ্ট ছিল না। তবে ভগবানের কান বোধহয় প্রার্থনার ভার টানতে পারেনি, তাই খুব তাড়াতাড়ি তিনিও সব ঝেড়ে ফেললেন। মানে? আগেই বলেছিলাম না, ওই নীল আর রূপরা জাতিতে নিচু ছিল, যার জন্য তোদের ঠিক কতটা মূল্য চোকাতে হয়
এটা তোমরা এই মাত্রই শুনেছ। সভ্য সমাজ সেই নিচু জাতের ছেলেটা, বিশেষ করে যার মৃত বাবাকে শহরবাসীরা চোর সন্দেহে জীবন্ত পিটিয়ে মেরেছিল, সে কিনা সমাজের মাতাদের বিরুদ্ধে কবিতা লিখে বিখ্যাত হবে। সভ্য সমাজ কবিতার সাহায্যে পুরনো সত্যি সামনে এনে সকলকে খেপিয়ে তুলবে। সভ্য সমাজ এটা কখনোই মানা যায় না। সভ্য সমাজে এসব মানা যায় না। কাজেই গোড়াতেই একে কেটে ফেলো। হ্যাঁ, তারপর? প্রথমে ওরা একটা চাল চালে, বেশ হালকা চাল, তবে কাজ হলে প্রভাবটা যথেষ্ট ভারী পড়ত। কিরকম চাল? নীলের কবিতা লেখার দিকটা একেবারে বন্ধ করে দিতে ওরা নীলেরই কয়েকজন ক্লাসমেটকে ওর পেছনে লেলিয়ে দেয়। সেই ক্লাসমেটরা কি তারা ছিল যারা এতদিন ধরে পরপর খুন হলো? এই খোকা, তোমার তো বুদ্ধি আছে বাবা। ঠিক ধরেছ তুমি, ঠিক ধরেছ। যে 7 জনের এখনো পর্যন্ত মৃত্যু ঘটেছে তাদের মধ্যে দেবাশিসের মাথার উপর পলিটিক্যাল ছাউনি ছিল, সাথে ও ছিল ব্রাইট স্টুডেন্ট। স্কুলের নাম ডাকের ছড়াছড়ি, সব কাজেই সে ওস্তাদ, কিন্তু সৃজনশীল জিনিসগুলোর দিক দিয়ে তার তুলনায় আরো বেশি এগিয়ে থাকতো নীল। এই একটা দিকে পিছিয়ে থাকার জন্য দেবাশিসের মনে কম হিংসা ছিল না সহপাঠী নীলকে ঘিরে। তার উপরে নীল দলিত সম্প্রদায়ের ছেলে, জাতিগত বৈষম্য তো ছিলই, সঙ্গে যোগ হলো মাতব্বরদের উস্কানি। এরই মধ্যে শহরে এক কবির সমাবেশে কবিতা প্রতিযোগিতায় এই নীলের লেখা ছোটদের একটা কবিতা প্রথম পুরস্কার জিতে নিলে দেবাশিসের ঈর্ষা চরমে চড়ে একেবারে সপ্তমে। তবে বাইরের লোকের কাছেও ভালো মানুষ টপারের ইমেজ নিয়ে ঘুরে বেড়েছ, যার জন্য কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে দেবাশিস তারই ক্লাসমেট নীলকে কতটা হিংসা করছে বা কতটা ভয়ঙ্কর ওর হিংসাত্মক প্রবণতা। মুখোশধারী। হ্যাঁ, কবিতা প্রতিযোগিতায় হেরে গিয়ে অলরাউন্ডারের তকমা না জোটায় এমনিতেই ওর চরম খেপে গেছিল। তার সঙ্গে বড়দের ইন্ধন যুক্ত হলেও নীলকে রাস্তা থেকে সরানোর সব রকম প্ল্যানিং করে ফেলে একেবারে। সামান্য একটা প্রতিযোগিতায় হেরে গিয়ে এত জ্বলন! সালা, বাপ রে বাপ! ওই যে বললাম খোকা, তোমরা পুলিশেও অবাক হয়ে যাচ্ছ। ছেলেটা বড় লোকের বিগড়ানো বাচ্চা ছিল গো, সঙ্গে আবার দুর্ভাগ্যবশত মেধাবী হয়ে গেছে। একই অর্থ প্রতিপত্তির জোর, অন্যদিকে মেধা বুদ্ধি, দুয়ে মিলে ওর দম্ভের শেষ ছিল না। ওর ধারণা ছিল পৃথিবীর সব কিছু ও একাই পারে, সে পড়াশোনা হোক বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। কিন্তু ও এটা জানতো না যে একজন মানুষের মধ্যে 64টা কলাই থাকতে পারে না। ওটা শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের মধ্যেই ছিল। ছোট থেকে আদর পেয়ে লাইফ পেয়ে মাদর হয়ে ওঠা দেবাশিস ওর বাকি 6 জন বন্ধুদের নিয়ে নীলের ওপর চড়াও হয়। ওকে কবিতা লেখা চিরদিনের জন্য ছেড়ে দিতে বলে, কিন্তু নীল ওদের কথা কানে তোলেনি। ও সব জানিয়ে দিয়েছিল প্রয়োজনে নিজের ভিটে মাটি ছেড়ে দিতে পারে, কিন্তু গল্প কবিতা লেখাও কোনোদিনই ছাড়তে পারবে না। যেহেতু নীলকে নয়, নীলের প্রতিভাটাকে নষ্ট করাই ওদের মূল লক্ষ্য ছিল, তাই দেবাশিসরা এই প্রস্তাবে বেজায় চটে যায়। ও রাগের বশে নীলকে খতম করতে যেতে চাইলে বাকিরা ওকে আটকায় নিজেদের স্বার্থে। সুনীতি নামের মেয়েটি অত্যন্ত ধুরন্ধর এবং সুবিধাবাদী প্রকৃতির মেয়ে ছিল। ও নিজেরটা খুব ভালো বুঝত। ওই দেবাশিসকে বুদ্ধি দেয় যে আপাতত কিছু টাকার টোপ দেখিয়ে যদি নীলের গল্প কবিতাগুলো ওর থেকে কিনে নিয়ে দেবাশিস নিজের নামে চালায়, তাহলে ওর সুনাম বাড়তে থাকবে। স্কুল লাইফ শেষ হওয়ার পর প্রাপ্তবয়স্ক হতেই সেই গল্প কবিতা যদি বিক্রি করা যায়, তাহলে টাকার সাথে খ্যাতি দুটোই হবে।
পকেট গরম। হ্যাঁ, কারণ আর যাই হোক, নীলের লেখার হাত ছিল ঈশ্বর প্রদত্ত। চরম শত্রু নিজের বিবেকের কাছে অস্বীকার করতে পারবে না এটা। তো এই অন্যায় টোপটা কি গিলেছিল নীল? না, একেবারেই না। নিজের সৃষ্টিকে অন্যের নাম দিয়ে বেচে নিজের সাথে এত বড় অন্যায় আর দামি করতে রাজি হয়নি নীল। কোনো পরিস্থিতিতেই ওকে রাজি করানো সম্ভব হয়নি। নীলের অনার অবস্থার জন্য এবার পরিস্থিতি আরো খারাপ হয়। অন্যদিকে এত কিছু যে ঘটে চলেছে তার বিন্দু বিসর্গও জানতে পারেনি রূপ। নীল ওর দাদাকে কিছুই জানায়নি, সবটা নিজে হ্যান্ডেল করতে চেয়েছিল। আর ওদিকে দেবাশিসের এতটাই হতে লাগে যে ও এবার অন্য পথ ধরে। প্রথমে অবশ্য রাগের বশে নীলকেও মেরেই ফেলতে চেয়েছিল, কিন্তু বন্ধুদের বুদ্ধিতে ও নীলকে হাতে না মেরে ভাতে মারার প্ল্যান করে। হ্যাঁ, সেটা কিরকম? যেভাবে হোক নীলের মনোবল ধ্বংস করতেই হবে। এটাই একমাত্র শুকনো উপায় ছেলেটাকে ছেঁটে ফেলার। দেবাশিসরা স্কুলের স্যার থেকে আরম্ভ করে নীলের মুষ্টিমেয় পাঠকদেরকেও টাকার বিনিময়ে কিনে নেয়, যাতে তারা নীলের আসন্ন গল্প কবিতা পড়ে এতটুকুও প্রশংসা না করে। কয়েকজনকে তো ভয় দেখিয়ে মুখ বন্ধ করে দেয়। নীল এসব কিছুই জানত না। প্রতি সময় ও উচ্ছ্বাস নিয়ে লেখে, অথচ সেই লেখা আগের মতো অত সুনাম পায় না, বা বলা ভালো কিছুই পায় না। স্কুলের স্যাররা ম্যাগাজিনের জন্য ওর লেখা সিলেক্ট করে না, বাইরের প্রতিযোগিতাতেও পাঠায় না। উঠতে বসতে সবাই ওকে অপমান করতে থাকে। মুখ মাগিয়ে অনেকেই বলতো, দু কলম লিখে আজকাল সবারই রবীন্দ্রনাথ হওয়ার শখ জাগছে। তুলে উঠে লম্বা হওয়া আর শরীরের ভিতর থেকে কসরত করে লম্বা হওয়া এক নাকি? হ্যাঁ, এইসব বাচ্চাদের মতো চক্রান্ত কি নীলের মনোবল সত্যি ভেঙে দেয়? না, এতে ঠিক ভেঙে যাচ্ছিল না, তবে আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দিচ্ছিল বই কি। আসলে কানের কাছে সবসময় মানুষজন তুলনা করতে থাকে, এই চাকরিতে লেখাগুলো নিয়ে হাসাহাসি করতে থাকে। তাহলে আর কতদিনে একটা মানুষের আত্মবিশ্বাস বজায় থাকবে তোমরাই বলো? সেটাও ঠিক। তারপর আর কি, মানুষের মনে একবার বিপর্যয় বাঁধিয়ে দিতে পারলে তার ফল মারাত্মক হয়। মনই আসল লক্ষ্য। আর সেইটাই ঘটে যায় নীলের সাথে। ওই ইমোশনালি এতটাই অত্যাচারিত হতে থাকে যে ধীরে ধীরে ওর মানসিক সমস্যা শুরু হয়। স্কুলে, কোচিংয়ে, পথে ঘাটে কোথাও টোন টিটকিরি থেকে রেহাই ছিল না ওর। যেই দেখতো সেই টোন কাটত। কখনো ওর প্রতিভা নিয়ে মজা করত, কখনো মৃত বাবা মাকে নিয়ে খিস্তি করত। ওর বাবা যে মিথ্যে চুরির দায়ে মারা গিয়েছিল সেইটা কেউ মানতেই চাইতো না। লোকে সুর করে করে বলতো, চোরের ছেলে চুরি না করে কবিতা লিখছে, দেখোকে যাও কবিতাগুলো চুরির মাল কিনা। রক্ত কথা বলে যে। শুধু তাই না, কখনো কখনো ওর জন্ম বৃত্তান্ত নিয়েও বলতো, হাসি ঠাট্টা করত। সেটা আবার কিরকম? নীলের গায়ের রং ফর্সা ছিল, যেখানে ওর বাবা মা এমনকি দাদার গায়ের রঙও কালো। সেখানে নীল কিভাবে ফর্সা সুন্দর হতে পারে সেই নিয়েও নোংরা কথা বলতে ছাড়তো না কেউ। ঠোঁট উল্টিয়ে মহিলারা পর্যন্ত বলতো, হ্যাঁ রে নীল, তুই তোর বাবা মারি ছেলে তো নাকি আবার কুড়িয়ে পাওয়া, আর নাকি আবার তোর মায়ের আগের পক্ষ। এইসব বলা বলি শেষে চলতো তুল হাসাহাসি। ইস, ছি 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 ছি, শালা কি পচে যাওয়া লোকজন মাইরি। হ্যাঁ, সিম্পল রিপ্রোডাকশন সিস্টেমটাও যদি ঠিকঠাক করে পড়ানো হতো এদের, এই অশিক্ষিতের মতো এরা কথা বলতো না। তাই এত কিছু যে হচ্ছিল, রূপাঞ্জন কি কিছু এক বিন্দুও টের পাইনি? হ্যাঁ না খোকা, জানতো না সেভাবে। কারণ প্রথমত তো ওর ভাই বেশ চাপা স্বভাবের ছিল, আর দ্বিতীয়ত ওই সময় রূপ নিজের উচ্চ শিক্ষা, টিউশন পড়ানো এইসব নিয়ে ব্যস্ত থাকতো।
আর ওর একটা মূল লক্ষ্য ছিল, সেটার জন্য দিন রাত কসরত করত, তাই অতটা সময় দিতে পারতো না। এদিকে ভাইও মুখ ফুটে কিছুই বলতো না। কানাঘুষো কিছু শোনেনি? তাছাড়া আপনি যে এত কিছু জানেন, তা আপনি তখন কোথায় ছিলেন? আপনিও তো গিয়ে ওর দাদাকে ইনফর্ম করতে পারতেন। তোমরা কি ভাবছো খোকারা, আমি এই সমস্ত অতীত যতটা গুছিয়ে বলছি ততটাই গুছিয়ে একদিনে সব ঘটে গেছে? নাকি আমার চোখের সামনে আমার সিনেমার মতো আমি সবটা দেখতে পেয়েছি? হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি এসব জানলেন কি করে মহাশয়? খোকা, তোমরা বোধহয় ভুলে যাচ্ছ যে নীল লেখালেখি করতো। ওর মারা যাওয়ার পর একটা মোটা ডায়েরি পাওয়া যায় লোহার ট্যাঙ্কের মধ্যে। সেইখানে ও নিজের একান্ত প্রিয় কিছু লেখা ছাড়াও জীবনের এই সময়কার ঘটনাগুলো লিখে রেখে গিয়েছিল। পরে আমরা সব কিছু ওইখান থেকে জেনেছিলাম, বুঝলে? জোরে জোরে অনেকগুলো কথা একসঙ্গে বলে ফেলার পর বৃদ্ধর কাশি শুরু হলে উনি জল চান। শীতকালে গরম জলের ফ্লাস্কটা রাখা ছিল ময়ূখের ঠিক পাশের এক টেবিলে। বুড়োকে কাশতে দেখে ধ্রুব নিজের বন্ধুকে ফ্লাস্কটা এগিয়ে দিতে বলল। একটু আগেই ঘটে যাওয়া তর্কের প্রভাবে রেগে থাকা ময়ূখ অনিচ্ছা নিয়ে ফ্লাস্কের ঢাকনা খুলে সেটা বুড়োর হাতে তুলে দেয়। আর তখনই ঘটে বিপত্তি। ফ্লাস্ক ভর্তি গরম জল অসাবধানে বৃদ্ধর গায়ে পড়ে যায়। ধ্রুব এই কাণ্ড দেখে চেঁচিয়ে ওঠে ময়ূখের ওপর। আরে এইটা কি করলি ময়ূখ? সাবধানে কাজ করতে পারিস না? আমি খেয়াল করিনি ধ্রুব। ও শিট! হ্যাঁ, সব সময় হাত পা চালাচ্ছিস তুই। ধনঞ্জয় বাবু, আপনার মাফলার তো পুরো ভিজে গরম হয়ে গিয়েছে। ইস, জলটা ভীষণ গরম ছিল না। আপনার মাফলারটা খুলুন, যদি পুড়ে গিয়ে থাকে গলার চামড়াটা। আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি খোকা, তুই ব্যস্ত হয়ে ওই একটু পরে সব ঠিক আছে। বাবা চুপ বস খোকা, খোকা বস বাবা। বৃদ্ধদের দেখলে ধ্রুবর যেহেতু নিজের দাদুর কথা মনে পড়ে যায়, তাই ও আবেগী হয়ে পড়ে। না না, তা বলে হবে না। আপনি আমাকে দেখতে দিন, আমাকে দেখতে দিন। ধ্রুবর তৎপরতায় বৃদ্ধর জোর চলে না। মাফলার খুলতেই ধ্রুব দেখতে পায় বৃদ্ধর তামাটে বর্ণের গলায় লাল দাগ হয়ে ছ্যাঁকা পড়ে গেছে। ইস, এই তো কতটা দাগ হয়ে গেছে। সত্যি ময়ূখ, কি যে করিস না তুই। আর আপনি বলছিলেন কিছু হয়নি, জ্বলছে তো নাকি? হ্যাঁ, অল্প অল্প খোকা, অল্প। ঠিক আছে, ওষুধ লাগিয়ে দিচ্ছি। ময়ূখ, বার্নাল পেলি? হ্যাঁ, এই তো। ওষুধ লাগানোর পর্ব মেটার পর আবার যে যার জায়গায় বসে পড়ে। খানিকক্ষণ বিশ্রাম নিয়ে একে অপরের দিকে চেয়ে থেকে ধ্রুবই পুনরায় জিজ্ঞেস করে, আচ্ছা, এখন ঠিক লাগছে তো? হ্যাঁ খোকা, তোমাদের অনেক ধন্যবাদ। ঠিক আছি আমি। এটা আমার মানুষ হিসেবে কর্তব্য। যাকে, তারপর বলুন। হ্যাঁ হ্যাঁ, তারপর ছেলেটার প্রতিভাটাকে নিত্যদিন পায়ে পিষেও শান্তি হচ্ছিল না ওদের। ওর মেরুদণ্ড পুরোপুরি ভেঙে ফেলার জন্য এবার নীলের মরা বাপ মাকে নিয়ে শুরু হয় প্রচুর পরিমাণে কাদা ছড়াছড়ি, জাতপাত তুলে অপমান করা, অসম্মান করা। একঘর মানুষের সামনে ওকে হাসির খোরাক বানিয়ে মজা লোটা। দিনের পর দিন ধরে হয়ে চলা এইসব মানসিক অত্যাচার ছেলেটা সহ্য করতে পারেনি। ওর লেখাগুলো তো কোনো প্রকাশক আর নিত না, সঙ্গে যে কজন পাঠক জুটিয়েছিল তারাও আর ভয়ের চোটে পড়তো না। লেখার মাধ্যমে কিছু কিছু মানুষকেও ধীরে ধীরে প্রতিবাদের ভাষার সাথে পরিচয় করাচ্ছিল। সেই তাদেরকেও দেবাশিসরা ভয় দেখিয়ে টাকার টোপ দিয়ে কিনে নেয়। ফলে তারা নীলের সঙ্গ ছেড়ে দেয়। নীল মানসিক দিক দিয়ে বড্ড একা হয়ে পড়ছিল দিনকে দিন। কিন্তু এইসব কথাও চেপে চেপে রাখতো, নিজের দাদাকে জানাতে পারতো না। জানালে যে ওর দাদা যেভাবে হোক ওকে এই শহর থেকে বের করে কলকাতা পাঠিয়ে দেবে। কিন্তু কলকাতায় থাকা, খাওয়ার, পড়াশোনার অনেক খরচ, যা তার দাদা টানতে পারবে না। এমনিতেই অভাবের সংসার, মাথার ওপর টিনের ছাদটা আছে বলে রক্ষে কোনো মতে দুজনের পেট চলে যায়। তার উপর রূপের নিজের উচ্চশিক্ষার খরচ খরচা তো রয়েইছে। কোনো এক জটিলতার জন্য সরকারি সাহায্য থেকে ওরা তখনও বঞ্চিত ছিল। আমলাদের অফিসের চক্কর কাটতে কাটতে রূপের জুতো ছেড়ে যাওয়ার জোগাড়। এই অবস্থায় দাদার ঘাড়ে বোঝা হতে সে চায়নি। তাছাড়া ওর ভবিষ্যৎ অনিশ্চিত, খামখেয়ালি, অসুরক্ষিত।
কিন্তু ওর দাদার ভবিষ্যৎ যে উজ্জ্বল, সে আইনের লোক হতে চায়, তার জন্য ছেলেটার পরিশ্রমের অন্ত নেই। এইসব দেখে চোখ ফেটে জল আসত নীলের। এরই মধ্যে জুটেছিল দুটো নতুন সমস্যা। নতুন সমস্যা? সেগুলো আবার কি? তোমাদের একটু আগেই আমি বলেছি না যে গোটা 7 জন মিলে নিয়মিত মানসিক অত্যাচার করতো নীলের ওপর, আর সেই 7 জন ইতিমধ্যেই মারা গেছে। কিন্তু 8 নম্বর যাকে তোমরা এখনো খুঁজছো, অর্থাৎ অমলেন্দু, ও ছিল নীলের চেয়ে বয়সে 2 বছরের ছোট। এই ছেলেটার নিয়মিত আসা যাওয়া ছিল নীলের বাড়িতে। নীল ওকে ভাইয়ের চোখে দেখতো। যখন যা কিছু ও লিখতো সবটাই ছেলেটাকে পড়ে শোনাতো। কিন্তু নীল জানতো না যে এই অমলেন্দু টাকার বিনিময়ে দেবাশিসদের কাছে বিক্রি হয়ে গেছে। সুনীতির দেওয়া সেই বুদ্ধিটা দেবাশিস কিন্তু তখনও ভুলে যায়নি। নীলকে দিয়ে লেখালেখির সবটুকু নিজের নামে করিয়ে নেওয়ার লালসা ওর মধ্যে বেড়ে উঠেছিল। নীল লিখুক চাইতো না, লিখে নীলের সুনাম হোক সেটাও চাইতো না। আবার নীলের প্রতিবাদী লেখাগুলোর জন্য মানুষ ক্ষেপে জাগে সেটাও না চাওয়ার লিস্টে ছিল। কিন্তু সাধারণ লেখাগুলো নিজের নামে চালিয়ে নামধাম করতে কে না চায়? কার্যসিদ্ধির জন্য তাই অমলেন্দুকে কাজে লাগায়। নীলের সরলতার সুযোগ নিয়ে একদিন অমলেন্দু ওর লেখালেখির সব খসড়াগুলোকে চুরি করে নিয়ে আসে। দেবাশিস ঘরের বাইরে পায়চারি করছিল। অমলেন্দুর চুরি বিদ্যার নমুনা দেখেও আনন্দে লাফিয়ে ওঠে। যত রকমের ভালো ভালো লেখার খসড়া ছিল সেই সবটা দাড়ি কমা কাটা কুটি সমেত নিজের রাপ পেজে হুবহু টুকে নেয় দেবাশিস। তারপর নীলের হাতে লেখা খসড়া কাগজগুলো সেদিন কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়। দাউ দাউ করে জ্বলতে থাকে তিল তিল করে গড়া নীলের মগজ প্রসূত লেখার প্রমাণগুলো। কত রকমের চোর হয় পৃথিবীতে, সত্যি। অন্যের নিজস্ব সৃষ্টি চুরি করে নিজের নামে চালানোর জন্য মানুষ পাঁকে নামতেও পিছপা হয় না। কিন্তু প্রশ্ন হলো, এই খসড়া পোড়ানোর কেসটা জানাজানি হয়নি? না, কি করি হবি খোকা? আর জানাজানি হওয়ার আগে সবটা হাতের বাইরে চলে যায়। সাধারণত লেখকদের একটা খসড়া খাতা থাকে, যেখানে তাদের মনে যা আসে সেটাই তারা লিখে রাখে। পরে যাতে তারা সেই লেখাকে ছাঁচে ফেলার সময় ফ্রেশ খাতায় নির্ভুলভাবে গুছিয়ে লিখে নিতে পারে। এবং এই ফ্রেশ লেখাটাই বিভিন্ন পত্র পত্রিকা বা ম্যাগাজিনের জন্য প্রকাশকদের কাছে জমা দিতে হয়। ঠিক এই কারণে খসড়াটা নীল ওর ট্রাঙ্কে তুলে রাখতো, আর লেখালেখির ফ্রেশ খাতাটা টেবিলে। তার মানে অমলেন্দু ওই জন্যই সুযোগ বুঝে ট্রাঙ্ক খুলে খসড়াটাকে নিয়ে পালিয়ে যায়। আচ্ছা, তারপর কি হয়েছিল? মানে রাফ কপিটা থেকে দেবাশিস যা যা ঠুকেছিল সেগুলোর লাস্ট ডেস্টিনেশন? তার আগে বলো তো খোকা, দেবাশিস কেন ওই খসড়ার হুবহু নকল করলো? যাতে নীলাঞ্জন বা নীলকে দেবাশিস টুকলিবাজ প্রমাণ করতে পারে। নীলের কাছে ওই লেখা খসড়াটা আর নেই, আছে ফ্রেশ কপি। আর দেবাশিসের কাছে ছিল কতগুলো রাফ পেজ যেখানে খসড়ার লেখা টুকেছিল। পাবলিকের সামনে এইটুকুই যথেষ্ট এটা প্রমাণ করার জন্য যে দেবাশিস যা লিখেছে সেটা ওর মগজ প্রসূত, আর নীলের খাতায় যা লেখা হয়েছে সেটা দেবাশিসের খসড়া থেকে স্রেফ টোকা। তুমি একদম ঠিক বলেছ খোকা, তোমার বুদ্ধি আছে, 100 পাওয়া উচিত। তাহলে এই ছিল দেবাশিসের প্ল্যান। আচ্ছা, ও প্ল্যানটা কি তাহলে এইভাবে এক্সিকিউট করেছিল? কোনভাবে খোকা? না, মানে দেবাশিস রাফ কপিটা জেনে ঢুকেছিল আর আসল রাফ কপি পুড়িয়ে দিয়েছিল। সুতরাং ওই ফেক রাফ কপি যদি দেবাশিসের বাড়িতেই থেকে যেত তাহলে প্রমাণ হতো কি করে যে নীল মহাচোর? নিশ্চয়ই সেম ওয়েতে উল্টো হেঁটে অমলেন্দুই ওই নকল খসড়াটা আবার নীলের ট্রাঙ্কে যত্ন সহকারে রেখে আসে। আমি ঠিক দিকে হাঁটছি তো ধনঞ্জয় বাবু? তুমি খোকা হাঁটছো না, একেবারে হেঁটে ফেলেছ। অতীতে এইটাই হয়েছিল যেটা তুমি এতক্ষণ গল্পের প্লটের মতো বলে গেলে। তাহলে মানতেই হচ্ছে ময়ূর, আমার সঙ্গে থেকে থেকে তোর বোকা বোকা মাথাতে উন্নয়নের জোয়ার এসেছে। উন্নয়নের জোয়ার না, মানে
বুদ্ধির জ্বর, বুদ্ধির। ধ্রুব সালা তুই বদলাবি না, জানিস তো আমি তোর এন্টারটেনমেন্ট এলিমেন্ট। হ্যাঁ না, তার চেয়েও বড় কিছু। যাকে হাসাহাসি পরে হবে। এবার বলুন, এই কেসটার প্রভাব কত দূর এগিয়েছিল? এতটাই দূর যে দূরত্বটা মানুষ নয়, মানুষের আত্মাই পারবে অতিক্রম করতে। 2-1 দিন পর যখন নাটকীয়ভাবে বিষয়টা জানাজানি হয়, তখন নীলকে ওরা 7 জন মিলে বাজারের মাঝে গাদা লোকের সামনে চরম অপদস্থ করে। সেদিন রূপ বাড়িতে ছিল না, ভোর বেরিয়ে পড়েছিল চাকরির পরীক্ষার উদ্দেশ্যে। ফিরতে রাত হতো। এসব ওরা গোপন সূত্র অনেক আগেই জেনে ফেলেছিল। তাই তো দাদার অনুপস্থিতিতেই ছেলেটাকে স্পয়েল করার সেই সুযোগটা হাতছাড়া করতে পারেনি সভ্য সমাজ। যে কটা লোক জানতো লেখালেখি করে এবং লেখাগুলো ওর নিজস্ব ভাবনার, তারা সবাই সেদিন সাজানো প্রমাণ আর দেবাশিসের কুমিরের কান্না দেখে মনে প্রাণে বিশ্বাস করে নেয় যে নীলই প্রকৃত ঠাপ্পাবাজ। এই অপবাদ কেউ কখনো মেনে নিতে পারে না, বিশেষত তারা যারা সৎ। নীল ব্যতিক্রম ছিল না সেদিক দিয়ে। ও যখন বাজার থেকে বেরোচ্ছিল তখন সমস্ত মানুষ তাচ্ছিল্য আর ঘৃণার দৃষ্টি ওর দিকেই নিক্ষিপ্ত করেছিল। সকলে সুর মিলিয়ে ওকে ঠগ, জচ্চর, মিথ্যেবাদী, অজাত কুজাত থেকে আরম্ভ করে যা মুখে এসেছিল তাই বলেছিল। তাই এত কটূক্তি শুনতে শুনতে ছেলেটার চোখ ঝাপসা হয়ে যায়। একেই ওর মানসিক অবস্থা ঠিক ছিল না, তার উপরে নতুন চক্রান্তের মিশেলে ওর প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা হয়। তবুও টলতে টলতে বাড়ি ফিরে আসে। তারপর বাড়ি ফিরে এসেও দুদণ্ড শান্তি নেই। বিগত মাসে যে সংস্থা থেকে আয়োজিত প্রতিযোগিতায় ও কবিতা লিখে 1000 টাকা পুরস্কার সহ প্রথম স্থান পেয়েছিল, সেই তারা ওর বাড়িতে হামলা করে। ফার্স্ট প্রাইজের মেডেলটা তো ছিনিয়ে নেয়, সঙ্গে 1000 টাকাও ফেরত দিতে বলে। কিন্তু অভাবের ঘরে 1000 টাকা হাতড়েও পাওয়া যায় না খোকা। দাদার পড়াশোনার জন্য ওই টাকাও খরচা করে দিয়েছিল। শেষে লোকগুলো কিছু না পেয়ে নীলের মায়ের শেষ স্মৃতি, এক জোড়া ছোট্ট সোনার কানের দুল প্রায় কেড়ে কুড়ে নিয়ে যায়। কি অমানবিক! অমানবিক। পাড়ার লোকের ব্যঙ্গ বিদ্রুপ পড়াটা শুধু বাকি ছিল জানো। সেটাও শুরু হয়ে যায় এই ঝামেলা সচক্ষে দেখার পর থেকে। নীল অনেক হাতে পায়ে ধরে কান্নাকাটি করে, ওই আয়োজকদের থেকে মায়ের স্মৃতিটা ফেরত দিতে পারে না। তবে ওদের মধ্যে একজন ওর এই দুরবস্থা দেখে ওকে শর্ত দেয় যে যদিও 1000 টাকা ফিরিয়ে দিতে পারে, অথবা যদি ও নিজেকে 3 দিনের ভিতরে নির্দোষ প্রমাণ করতে পারে, তবেই জিনিসটা ফেরত পাবে, নইলে না। ইস, কোথা থেকে কী সব যে হয়ে গেল। তা তখন কি ওই একলা ছেলেটার পাশে এসে কেউ দাঁড়ায়নি? বৃদ্ধ ওই লোকগুলোর উদ্দেশ্যে ঘৃণা ভরা হাসি হাসে, সামান্য কিছু জল খেয়ে বলতে শুরু করে। দাঁড়ায়নি লোক, কেউ দাঁড়ায়নি, কেউ না, সাহায্যও করেনি। সব শালা স্বার্থপর সুবিধাবাদীর দল। পরিস্থিতির গরম আবহাওয়াটা কিছুটা ঠান্ডা হওয়ার পর নীল নিজেকে ঘরবন্দি করে ফেলে। ঘরের ওপর দিয়ে একটু আগেই যে ঝড় বয়ে গেছে সেটা ভীষণ স্পষ্ট, কারণ অগোছালো একটা জিনিসেও হাত লাগায়নি ও তখনও। স্নান খাওয়া ভুলে সারাটা দুপুর ঘরের এক কোণে গুটিসুটি মেরে শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছিল নিজেও জানে না।
একটা দুঃস্বপ্ন দেখে ধরপড়িয়ে ঘুম থেকে উঠে পড়ার পর দেখে গোটা ঘর অন্ধকার। আসলে বাইরে তখন বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। চারিদিকে গোধূলির কালো রং ছেয়ে বাড়ির মহিলারা সন্ধে আরতি করছে, শাঁখ বাজাচ্ছে। টুকটাক সে শব্দ ওর কানে ভেসে আসছিল। ঠিক তখনই ওর মৃত মায়ের কথা ওর মনে পড়ে। স্বপ্নে এইমাত্র দেখলো ওর মা ওকে ছেড়ে চলে যাচ্ছে চিরদিনের মতো। কখনো আবার সেই 2 জোড়া কানের দুল মায়ের মুখের সাথে বদলে যাচ্ছে। এই জন্যই তো ঘুমটা ভেঙে যায় ওর। বেশ খানিকক্ষণ বসে বসে এই স্বপ্নের মানে ভাবে। পরে বুঝতে পারে এটা আর কিছুই না, ওর মায়ের আত্মা ওই দুলগুলোকে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল। সেগুলো চলে যাওয়াতে মা খুব কষ্ট পেয়েছে। যেভাবে হোক ওটা ওকে ফিরিয়ে আনতেই হবে। একটু জল। যেহেতু এই সব ঘটনা ঘটে যায় একমাত্র দেবাশিস আর তার দলবলের জন্য, তাই নীল ঠিক করে যে ওই সন্ধেবেলাতেই ও দেবাশিসের বাড়িতে যাবে। বুঝলে বাবারা? যেভাবে হোক ওর মুখ থেকে সত্যিটা জানবে। দরকার পড়লে নিজের বিরুদ্ধে আসা মিথ্যে অভিযোগের দায়ভার থেকে নিজেকে মুক্ত করার অনুরোধ ওকে করবে। হ্যাঁ, ওই বিশ্বাসঘাতক ছোট লোকগুলোকে আবার অনুরোধ কিসের? ওদেরকে তো লোক জুটিয়ে রাম কেলানি খাওয়ানো উচিত ছিল। হ্যাঁ ময়ূর, এটা করতে পারলে তো হয়েই যেত। দেখছিস না নীল আর রূপ ওরা কতটা অসহায় ছিল পরিস্থিতির কাছে, বাস্তবতার কাছে। যাই হোক, তারপর কি হলো ধনঞ্জয় বাবু? ছেলেটা উদ্ভ্রান্তের মতো দৌড়ে গেল দেবাশিসের বাড়ি। দেবাশিস তখন সদল বলে একটা নিষ্ঠুর ঠাট্টা তামাশার আসর বসিয়েছে নিজের হল ঘরে। নিষ্ঠুর ঠাট্টা তামাশা? সেটা কিরকম? দেবাশিসের দলে ওকে নিয়ে 8 জন ছিল। অবশ্যই অমলেন্দুকে ধরে তা এই 8 জনের মধ্যে থেকে আবার 5 জন কুস্তি খেলা খুব ভালোবাসত। তবে তা যে সে কুস্তি নয়, ছোট জাতের ছেলেগুলোর মধ্যে সামান্য কিছু খাবারের লোভ দেখিয়ে লড়াই বাঁধিয়ে দিত। বাচ্চা বাচ্চা ছেলে পিলেগুলো কুকুরের মতো দাঁত নখ খিঁচিয়ে আঁচড়ে কামড়ে মারামারি করত। আর তা দেখে ওই 5 জন নারকীয় আনন্দ পেত। সত্যসাম। আচ্ছা আচ্ছা, তার মানে ওদের এই হিংস্রতার হাতে খড়িটা কিশোর বয়স থেকেই হয়ে গিয়েছিল দেখছি। এই জন্যই শালা জয়কান্তর বক্সিং টুর্নামেন্ট দেখার জন্য এরা কাঁড়ি টাকা ওরাতেও পিছপা হতো না। আর ওদের এই পৈশাচিক আনন্দ ফুর্তিটাকে কাজে লাগিয়ে কিলার ওদেরই বলি চড়িয়ে দেয়। ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস ময়ূর। কি বললে খোকা? জয়কান্তটা কে? তোমরা নিজেদের মধ্যে কি যে বলা বলি করছো, আমি তো কিছুই বুঝতে পারছি নি গো। ও তেমন কিছু না ধনঞ্জয় বাবু, আপনি বাকি অংশটা বলুন। ও আচ্ছা, তাই হোক। মধ্যযুগীয় ওই খেলা দেখে আনন্দ পাওয়ার জিনিসটা আশেপাশের লোকজন সেভাবে জানতো না, এমনকি নীলও নয়। তাই অসময়ে দেবাশিসের বাড়িতে নীলকে হুড়মুড়িয়ে ঢুকে পড়তে দেখে দেবাশিস আর তার দলবল যেন অবাক হয়। আবার একইভাবে ওইসব নারকীয় খেলা দেখে চমকে যায় নীল। এমন একখানা জঘন্য দৃশ্যের সাক্ষী হয়ে নীলের আর বুঝতে বাকি থাকে না যে ওইখানে ওই নিচু জাতের ছেলেগুলোকে দিয়ে ঠিক কি করানো হচ্ছিল। এমনিতেই দেবাশিসের ওপর রাখছিল, তার ওপর সচক্ষে ওই অন্যায় দেখে নীলের মাথায় রক্ত উঠে যায়। ও বাড়ি থেকে বেরোবার সময় একটা চাকু কোমরে গুঁজে নিয়েছিল।
ভেবেছিল যে দেবাশিস ভালো কথাই রাজি না হলে ওকে এই চাকুটা দেখিয়ে ভয় দেখাবে, কিন্তু অত দূরও ওকে যেতে হয় না। তার আগে প্রচন্ড আক্রোশ নিয়ে দেবাশিসের ওপর চাকু হতে চড়াও হয় নীল। এর আগে নীলকে কখনো কেউ এইভাবে রাখতে দেখেনি। স্বভাব শান্ত ছেলেটার রাগত অবস্থার দিকে তাকিয়ে প্রথমে সবাই হতভম্ব হয়ে যায়, এমনকি দেবাশিস নিজেও। ওদিকে মারামারি করতে থাকা ছেলে দুটো ওরা ভয়ে পালিয়েছে ইতিমধ্যে। অনভিজ্ঞ হাতে চাকুটা ওই দেবাশিসের গলায় টানতে গিয়ে হাত পিছলে নীল ওটা ওর হাতের উপর টেনে দেয়। মুহূর্তে দেবাশিসের হাত কেটে গল গল করে রক্ত বেরোনোর সাথে চিনচিনে জ্বলন শুরু হয়। ওরা প্রত্যেকেই তখন হুঁশ ফিরে পায়। রক্ত দেখে নীলের হটকারী রাগও নেমেষে নিভে যায়, আর ওর শরীর কাঁপতে আরম্ভ করে। থতমত খেয়ে ও চাকুটা হাত থেকে ফেলে দিয়েছিল। ছেলেটা প্রচন্ড ঘাম ছিল সেই সময়, হয়তো বুঝতে পেরেছিল যে ও যাকে রাগের বসে আঘাত করেছে তার চেয়ে ওর শারীরিক শক্তি অনেক কম। সেই মুহূর্তে সব ছেড়ে ওখান থেকে পালাতে গিয়েও এক পা এগোতে পারেনি নীল, কারণ ওকে সব দিকে দিয়ে তখন ঘিরে ধরেছিল ওই দেবাশিস আর তার সঙ্গীরা। ওদের সকলের চোখে ছিল হিংস্র চাহনি, তীব্র রাগ। নীলকে শিক্ষা দিতে ওরা সদল বলে ওর উপর ঝাঁপিয়ে পড়লো। চলতে থাকে এলো পাথারি মার। নীলের পেটে বুকে লাঠির পর লাঠি মেরে জন্মের শোধ তুলতে থাকে ওরা। ওর জামা কাপড় ছিঁড়ে দেয়। মার খেতে খেতে গায়ে কালশিটে দাগ পড়ে যায়। নীল চিৎকার করছিল, দোষ না করেও ক্ষমা চাইছিল, কাকুতি মিনতি করছিল, কিন্তু ওর কাতর আরতি কারোর কানে পৌঁছাচ্ছিল না। ওরা ওকে ততক্ষণ পর্যন্ত মেরে যতক্ষণ না পর্যন্ত ওদের শোধ পরিশোধ হচ্ছিল। মারতে মারতে শেষে যখন ক্লান্ত হয়ে যায় তখন ওরা নীলের পরনের জামা কাপড় সবটা খুলে নেয়। ওর নগ্ন পিঠের চামড়ায় পেনের নিব ঢুকিয়ে গোটা গোটা অক্ষরে চোর শব্দটা লিখে ওকে বিবস্ত্র অবস্থায় লাথি মেরে বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দেয়। নৃশংস অসভ্যতা। একটা প্রায় 18 বছর বয়সের ছেলে খোকা, যাকে শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য উঁচু জাতের অমানুষগুলো পায়ের তলায় পিষে দেয়। মারের চোটে ওর 2 হাতের কয়েকটা আঙুল ভেঙে গিয়েছিল। পায়ের নখ উড়ে গিয়ে সেখান থেকে রক্ত ঝরছে। পিঠে সহস্র আঘাতের লাল চাকা চাকা দাগে ভর্তি। তারই মাঝে পেনের নিব ঢুকিয়ে খুঁচিয়ে লেখা চোর শব্দটা দগদগে ঘায়ের মতো হয়ে রয়েছে। হাতে পায়ে একটুও শক্তি ছিল না, এতটুকু না। তার উপর গায়ে একটা সুতোও নেই। কোনো মতে ডাস্টবিন থেকে ছেঁড়া চটের বস্তা তুলে নিয়ে সেটাকে গায়ে জড়িয়ে লজ্জা নিবারণ করে। নোংরা বস্তাটাকে শরীরের সাথে চেপে ধরে ঝাপসা চোখে দৌড়তে শুরু করে নীল। পথে ছুটতে ছুটতে কত যে কৌতূহলী মানুষের চোখ গিয়েছিল, গিলে খেয়েছিল ওকে, তার ঠিক হিসেব নেই। প্রতিটা পরিচিত মানুষের বিদ্রূপ, পরিচিত মানুষের বিদ্রূপ। হা হা করে হাসছিল সব, হা হা করে। ওর কান ঝালাপালা করে দিয়েছিল। অনেক কষ্টে বাড়িতে পৌঁছেও ঘরের দরজা চেপে বন্ধ করে দেয়। রূপ তখনও ফিরতে পারেনি। কলকাতায় ট্রেনের গোলমাল, ওখানে 2 ঘন্টা দাঁড়িয়ে আছে। ওই সময় না তো মোবাইল, না কিছু। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে কিছুই নেই। গরিবের কাছে ওই জিনিস কল্পনা করার অতীত।
যে কারণে রূপও নিজের অবস্থার কথা কোনো মাধ্যমেই জানাতে পারেনি। কি বিচিত্র এই পৃথিবী, যে মাচায় সে মরে, যে মারে সে বাঁচে। আচ্ছা, বলছি যে এই নীলের শেষ পদক্ষেপ কি হয়েছিল এরপর? হ্যাঁ, শেষ পদক্ষেপ? এই বাবা, তুই কি করে জানলি শেষ পদক্ষেপ শেষ? সেটা খুবই স্বাভাবিক নয় কি? এই সম্মানহানির পর কেউ কি আর শেষবারের মতো এসপার ওসপার করতে চাইবে না, সেটা নিজের ক্ষতি করে হোক বা অন্যের। তুই ঠিকই বলিস খোকা। চারপাশের মানুষের গঞ্জনা, হাসাহাসি, মানহানি আর নিজের চরম অপমান মেনে নিতে না পেরে ওই রাতে বাড়ির পিছনের দিকে আম গাছটার সাথে দড়ি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেনি। কয়েক মিনিট কাটা ছাগলের মতো ছটফটানি হয়, তারপর সব শেষ। প্যাথেটিক। নিজে তো চলেই যায়, আর দাদার জন্য রেখে যায় কয়েকটা ডায়েরি, যেখানেও সব লেখাগুলো লিখে রাখত, সুন্দর হাতের লেখা। কোনো একদিন কোনো প্রকাশকের হাতে পড়বে এই আশায়। ওই ডায়েরির একটাতেই লেখা ছিল নীলের জীবনের এই যন্ত্রণার কথা, বুঝলে? সত্যি একটা মানুষকে শেষ করার জন্য কত রকম মায়াজালি না ছড়ানো থাকে চারদিকে। আচ্ছা, রূপ ফিরে আসার পর কি হয়েছিল? যা হয়, দরজা খুলে ভাইকে কোথাও দেখতে না পেয়ে এদিক ওদিক খোঁজাখুঁজি, ডাকাডাকি করে শেষ পর্যন্ত গাছের ডাল থেকে ঝুলন্ত লাশটা দেখে স্তম্ভিত হয়ে যায় কয়েক মুহূর্তের জন্য। লাশের মুখে আলো ফেলে যখন দেখে ওটা ওর ভাইয়েরই মুখ, যার আলজিভ ঝুলে পড়েছে, কোটর থেকে চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে এসেছে, আর শরীরের তাপমাত্রা অস্বাভাবিক রকমের ঠান্ডা। তখন বিদ্যুতের শক খাওয়ার মতো শখে চিটকে সরে যায় দূরে। দুই হাত দিয়ে মাথার দুপাশ চেপে ধরতেই জ্ঞান হারায়। তবে সজ্ঞানে আসার পর রূপ কিন্তু এতটুকুও কাঁদেনি, শুধু ভাইয়ের মৃতদেহের দিকে এমন ভাবে এক দৃষ্টিতে তাকিয়েছিল যেন ওই মৃতদেহটার হাত পা মাথার চুল সব এ টু জেড গুনছিল। এই আবার কেমন স্বভাব? বড়ই অস্বাভাবিক স্বভাব। আমারও এমন মনে হয়েছিল খোকা। আশ্চর্যের বিষয় কি ছিল জানো? রূপের শুকনো চোখে এক বিন্দু জল না থাকাটা। ভাইকে নিজের হাতে চন্দন পরিয়ে দিয়েছিল, সৎকারের সব নিয়ম কানুন মুখ বুঝে পাথরের মতো পালন করেছিল। না ওর চোখে জল ছিল, আর না ওর মুখে কোনো ভাষা। এই সবই যেন কেউ কেড়ে নিয়েছিল। শুধু নিজের ডান হাতের দিকে তাকিয়ে থাকতো সর্বক্ষণ। ওই হাত গালে ছুঁয়ে কখনো বা বুকে জড়িয়ে বসে থাকতো, কারণ ওই হাত দিয়ে শেষবার ওর ভাইকে স্নেহ করেছিল। সময়ে অসময়ে ভাইয়ের ডায়েরি পড়তো, ওখান থেকেই ও নীলের মৃত্যু রহস্যের সবটা জেনেছিল। সারাদিন অন্যমনস্ক থাকতো ছেলেটা। একদিন হঠাৎ সকালবেলা ও আমার বাড়ির দরজার সামনে এসে দাঁড়ায়। আমি ওকে আসার কারণে জিজ্ঞাসা করলে উত্তরে বলে যে ও এখান থেকে চলে যাচ্ছে।
কোথায় যাচ্ছে বা যাবে তা সে নিজেও জানে না, শুধু সঙ্গে করে নিয়ে যায় ভাইয়ের ওই 3টে ডায়েরি, কিছু টাকা, এই ব্যাস। এরপর আর একটাও বেশি কথা বলেনি, যেভাবে হুট করে এসেছিল ওই সেইভাবেই হুট করে চলে যায়। একে তাড়াহুড়োতে ছিল, তারপর তার 2 হাত জোড়া থাকায় নমস্কারটুকুও করতে পারিনি। আর এতে আমার খটকা লাগলেও আমি প্রশ্ন করার মতো সময় পাইনি। কে জানি কিসের এত তাড়া ছিল। তবে শেষবার যখন রূপ এসেছিল তখন আমি ওর চোখে প্রতিহিংসার আগুন দাউ দাউ করে জ্বলতে দেখেছিলাম। কি সাংঘাতিক ছিল সেই চাহনি খোকা, সে তুমি চিন্তা করতে পারবে না। যতই শহর ছেড়ে নিরুদ্দেশ হয়ে যাক না কেন, এই এত বড় গোলাকার পৃথিবীর কোনো না কোনো প্রান্তে তো নিশ্চয়ই সে বসবাস করছে, কিন্তু সেটা কোথায়? ওইটাই তো সব চাইতে বড় প্রশ্ন খোকাটা, জানতে পারিনি, আজও জানতে পারিনি। সেই দিনের পর ছেলেটা যে কোথায় চলে গিয়েছিল আজও জানতে পারিনি। গোটা মুখে হাত ঘষে বৃদ্ধ খাটের চূড়ায় রাখা বালিশে হেলান দিয়ে আধ শোয়া হয়। লম্বা কাহিনী বর্ণন শেষে ঘরে একটা অখণ্ড নিস্তব্ধতা বিরাজ করছে এখন। বিকেল গড়িয়ে প্রায় সন্ধে নামার মুহূর্তে বাইরের পরিবেশও পাল্লা দিয়ে শান্ত, নিঝুম। ঘরে বাইরে সর্বত্র যখন অপ্রাকৃত মৌনতা দেখা দিয়েছে, ঠিক তখনই অতি খড়খড়ে শব্দে বেজে ওঠে ময়ূখের ফোনটা। কানে ব্যথা ধরানো ফোনের রিংটোনে বাকিদের মৌনব্রত ভাঙলে সকলে ওর দিকে তাকায়। বিশেষত ধ্রুবর চোখে কৌতূহল আর জিজ্ঞাসার ছাপ স্পষ্ট। তবে ময়ূখ ওকে কোনো উত্তর না দিয়েই কথা বলতে অন্যত্র উঠে যায়। বেশ কয়েক মিনিট পর ও যথাস্থানে ফিরে এসে ধ্রুবকে সাংকেতিক ভাষায় এখান থেকে প্রস্থান করার ইঙ্গিত দেয়। ধ্রুব, হলুদ দেওয়ালের পুরনো শেডের সাথে নতুন হলুদের শেডটা ম্যাচ করে গেছে। একবার দোকানে গিয়ে ফাইনালি চেক করে নিবি চল, নইলে কাকু আবার তোকেই কথা শোনাবে। তোর ফোন বন্ধ পেয়ে রং মিস্ত্রি আমাকেই ফোন করেছিল, ভাগ্যিস অল্টারনেটিভ নাম্বারটা দিয়েছিলি। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে চল। ধ্রুব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। ওদিকে বৃদ্ধ এদের কথাবার্তার এক আনাও বুঝতে না পারলেও এটা বোঝে যে এই ছেলে দুটির পারিবারিক কোনো কাজ চলে আসায় তারা চলে যাচ্ছে। তাই ও কোনো প্রশ্ন না করলেও ওর চোখে মুখে জিজ্ঞাসা দেখে ধ্রুব নিজে থেকেই বৃদ্ধকে বলে, বলছি এখন আমাদের যেতে হবে, পরে কোনো দিন না হয় আবার আসবো। তবে যাওয়ার আগে আপনাকে একটা ধন্যবাদ জানাতে চাই। এই কেসের ব্যাপারে আপনি যা কিছু ইনফরমেশন জানালেন, আশা করব সেগুলোর প্রতিটাই আমাদের কাজে লাগুক। চলি, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সফল হতে পারলে অবশ্যই এখানে এসে আপনার সঙ্গে দেখা করে যাব। ধ্রুব ভদ্রতা দেখালেও ময়ূখ আগ বাড়িয়ে কিছুই দেখায় না। ও বন্ধুর কথাতে ঠোঁট মিলিয়েই যত তাড়াতাড়ি সম্ভব ঘরটা থেকে বেরিয়ে যায়। পরবর্তী পর্ব শোনার জন্য দ্য ডার্ক হর্সেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন।